হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? তোমরা হচ্ছে অলরেডি আমাদের ওয়ান শটের অনেকগুলো ক্লাস দেখে ফেলছো। আজকে আমরা ফার্স্ট পেপারের 3টা অ্যামেজিং টপিক নিয়ে ডিসকাশন করব। অনেকগুলো লেসন থাকবে, অনেক অনেক নলেজ জানতে পারবো আমরা এখান থেকে। তার পাশাপাশি আমাদের সিন প্যাসেজ থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে, এমসিকিউ, সিকিউ, অথবা আমাদের এক্সট্রা আরও যত কোশ্চেন পসিবল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ক্লুজ যেগুলো থাকবে, উইদাউট ক্লুজ আমরা যাতে এখান থেকে অ্যান্সার করতে পারি সেভাবেই আজকে ক্লাসটা, অ্যান্ড কিছু গ্রামাটিক্যাল টপিকস নিয়েও আমরা ডিসকাশন করব। চলো স্টার্ট করে দিই। সো আমাকে মোটামুটি সবাই চিনো, সো এখানে আমি বেশিক্ষণ সময় নষ্ট না করি, ডিরেক্ট আমাদের টপিকে চলে যাই আমরা। সো এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এই ছবিতে আমরা অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ দেখতে পাচ্ছি। হেরিটেজ বলতে কি বোঝায়? হেরিটেজ বলতে বেসিক্যালি বোঝায় এক ধরনের প্রপার্টি, যে প্রপার্টিগুলো আমরা হচ্ছে গিয়ে ওপেন ফর এভরিওয়ান, অ্যান্ড এখান থেকে আমরা অনেক ধরনের কালচারাল, অনেক ধরনের কিছু জানতে পারি আমাদের আগের অবস্থা কেমন ছিল, রাইট? ঠিক আছে, চলো ফার্স্টে আমরা দেখতে বাংলাদেশের 60 গম্বুজ মসজিদ। সবাই নাম শুনছি, বাট অ্যাকচুয়ালি এটার ভিতরে কি আছে না আছে সব কিছু আজকে জানবো। শুরু করব আমাদের হচ্ছে হেরিটেজ বলতে আসলে কি বোঝায় তা দিয়ে। সো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। মানে কি বোঝায়? মানে বোঝায় অতীত থেকে যে জিনিসটা আমরা পেয়ে থাকি। ইনহেরিট বলতে বোঝায় কোনো কিছু আমরা পেয়ে থাকি, ঠিক আছে, ইনহেরিট করি। অলরাইট? সো ইউজুয়ালি আমরা কি হয়, আমরা পৈতৃক সম্পত্তি বুঝিয়ে থাকি ইনহেরিটেন্স বলতে, যে আমরা কোনো জিনিস আমাদের পাস যে যারা ছিল বাবা দাদা তার থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। বাট এখানে আরও একটু জেনারেল ওয়েতে বলা হচ্ছে। সো হেরিটেজ ইজ হোয়াট উই ইনহেরিট ফ্রম দ্য পাস্ট। অতীত থেকে যে জিনিসটা আমরা ইনহেরিট করে থাকি, আমরা পেয়ে থাকি। ইনহেরিটটা হচ্ছে একটা ভার্ব, হ্যাঁ, এটার নাউনটা হচ্ছে ইনহেরিটেন্স। অলরাইট, live with the present and then pass on to our children or future generation। ওই তো বেসিক্যালি যেটা মাত্র বললাম, যে তুমি পেয়ে থাকো, তুমি ইউজ করো, দেন তোমার ফিউচার জেনারেশনকে আবার তুমি দিয়ে থাকো। সো ওই জিনিসটা এখানে বলতেছে। আচ্ছা, ইজি পিজি। আওয়ার ইউনিক সোর্স। আচ্ছা, ইউনিক বলতে কি বোঝায়? ইউনিক বলতে বোঝায় যে এইটা অনলি মাত্র ওইখানে অ্যাভেলেবল, ইটস নট অ্যাভেলেবল এভরিওয়্যার। ওই জায়গার মধ্যেই আমরা শুধুমাত্র এই জিনিসটা দেখতে পাচ্ছি। আচ্ছা, আওয়ার ইউনিক সোর্স অফ লাইফ অ্যান্ড ইন্সপিরেশন অফ আওয়ার কালচার। আমাদের যে কালচারাল ইন্সপিরেশনটা, আমাদের যে ইউনিক সোর্সগুলো আমাদের লাইফের, সব কিছু হচ্ছে গিয়ে অ্যান্ড ন্যাচারাল হেরিটেজ, আমরা সবগুলোই মূলত ডিসকাশন করব। ঠিক আছে, when we speak of world heritage, আমরা যখন ওয়ার্ল্ড হেরিটেজ নিয়ে কথা বলি বা সারা পৃথিবীর এরকম স্পেসিফিক কিছু প্রপার্টি নিয়ে কথা বলি, ইট ইন্ডিকেটস, সেটা কি বোঝায়? সেটা শুধুমাত্র প্রপার্টিজ না, ওই প্রপার্টিজটা বেসিক্যালি প্লেসেসকেও বোঝায় অ্যান্ড ওই সাইটসগুলোকেও বোঝায় দ্যাট উই ইনহেরিটেড ফ্রম দ্য পাস্ট, যেটা আমরা জেনারেল পার্সপেক্টিভ থেকে পাস্ট থেকে ইনহেরিট করেছি, অ্যান্ড পাস টু আর ফিউচার, যেটা বেসিক মাত্র বললাম। ঠিক আছে, 60 গম্বুজ মসজিদ ইন বাগেরহাট। আমরা সবাই জানি খুলনা বিভাগে বাগেরহাট হচ্ছে গিয়ে অনেক সুন্দর একটা জেলা। সো বাগেরহাটে অনেক ধরনের মানুষ আগে থাকতো, যারা হচ্ছে আমাদের যেটা অতীতের ছিল, অ্যান্ড তাদের ব্যাপারেই আজকে আমরা ডিসকাশন করব, ওই প্লেসটাতে কি কি আছে। ঠিক আছে, ইটস সাচ আ হেরিটেজ। আচ্ছা, ইট বিকেম আ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন 1985। 1985-এ ইউনেস্কো একটা স্বীকৃতি দেয় যে না, 60 গম্বুজ মসজিদটাকে ওরা একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে অথবা একটা ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে একটা অ্যাকসেপ্টেন্স বা অ্যাকনলেজমেন্ট দিয়ে দিল। ঠিক আছে, চলো শুরু করি। অরিজিনালি, সো দেখো এই যে অরিজিনালি এই যে ওয়ার্ডগুলো, দিস আর কানেক্টার্স। এই কানেক্টার্সগুলো তুমি যত তোমার সেন্টেন্সে রাখবা, তত তোমার সেন্টেন্সটা বেশি ভ্যালু প্রোভাইড করবে, যে না, দিস পারসন ইজ অ্যাকচুয়ালি মেকিং সেন্স। সো তোমাদের প্যারাগ্রাফ বা এগুলোতে তোমরা এই ধরনের ওয়ার্ডগুলোকে যতটা সম্ভব ট্রাই করবা ইনপুট দেওয়ার, সুন্দর লাগবে দেখতে। অরিজিনালি দ্য হিস্ট্রিক মস্ক, যেটা হচ্ছে একটা হিস্ট্রি সম্পন্ন, মানে হচ্ছে যার ভ্যালু আছে, ঠিক আছে, ইতিহাস আছে যার কাছে, ওই মস্ক সিটি ওয়াজ নোন অ্যাজ খিলাফাবাদ। ঠিক আছে, এখানে খিলাফাতাবাদ ছিল। আচ্ছা, ইট ইজ সিচুয়েটেড কোথায়? অ্যাট দ্য আউটস্কার্টস অফ বাগেরহাট টাউন। তার মানে বাগেরহাট টাউনের সাথেই এটা অবস্থিত। ঠিক আছে, অবস্থিত। অলরাইট, নট ভেরি ফার ফ্রম দ্য ডিন্স ফ্রম দ্য ডেন্স ম্যানগ্রোভ ফরেস্ট। আচ্ছা, কি বোঝাচ্ছে এখানে? বোঝাচ্ছে যে সুন্দরবনের থেকে খুব একটা দূরে নয়। সবাই জানো যে ম্যানগ্রোভ ফরেস্ট বলা হয় কাকে? সুন্দরবনকে। সো সুন্দরবন হচ্ছে খুব একটা দূরে নয় এই জায়গাটা। আমরা জানি সুন্দরবন কোথায়, বাগেরহাট, সাতক্ষীরা,
খুলনার যে কিছু স্পেসিফিক সাইটগুলো সেগুলোর সাথে সুন্দরবন খুব কানেক্টেড, রাইট? অলরাইট, খিলাফতাবাদ ওয়াজ আ মুসলিম কলোনি। তার মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা আগে ছিল খিলাফাবাদ নামে, খিলাফতাবাদ সেটা হচ্ছে একটা মুসলিম কলোনি হিসাবে ওয়েল স্টাবলিশ ছিল টু দ্য পিপল, রাইট? ইট ওয়াজ ফাউন্ডেড বাই, প্যাসিভ ভয়েসে রাখছে, কি ছিল? ইট ওয়াজ ফাউন্ডেড বাই দ্য তুর্কিশ জেনারেল। তার মানে আমাদের বাংলাদেশের সবাই জানো যে তুর্কিশরা আসছিল, পর্তুগিজরা আসছিল, ব্রিটিশরা তো অনেক লম্বা সময় ধরে ছিল, রাইট? এই যে এত ধরনের মানুষরা আমাদের আসছিল, তার মধ্যে এটা ফাউন্ড করেছিল একটা তুর্কিশ জেনারেল, কি নাম তার? আ সেন্ট ওয়ারিয়র উলুগ খান জাহান ইন দ্য 15th সেঞ্চুরি। তার মানে 15th সেঞ্চুরিতে এটা বানানো হয়, প্রায় 1400 থেকে 1499 সালের মধ্যে কোনো একটা সময় এটাকে স্টাবলিশ করা হয়। অলরাইট, দ্য ইনফ্রাস্ট্রাকচার, তার মানে যে গঠনটা, ইনফ্রাস্ট্রাকচার বলতে বোঝায় এই যে গঠনটা। ইনফ্রাস্ট্রাকচার দেখো, তোমাদের যে প্রিপোজিশন অফ না, এই প্রিপোজিশনের অফের আগে যদি কিছু থাকে, মোস্ট অফ দ্য কেসে 99% অফ দ্য টাইম দিজ আর নাউন্স। অলরাইট, সো ইনফ্রাস্ট্রাকচার একটা নাউন অফ দ্য সিটি রিভিলস করে। আচ্ছা, এখানে আমাকে একটু বলতে পারবা এখানে সাবজেক্টটা কি, এই সিটিটা নাকি এই ইনফ্রাস্ট্রাকচারটা? এই যে রিভিলসটা হইলো, এই রিভিলসটা একটা সিঙ্গুলার ভার্ব, রাইট? একটা সিঙ্গুলার ভার্ব। এই সিঙ্গুলার ভার্ব যদি হয়ে থাকে, এইটা বেসিক্যালি ইনফ্রাস্ট্রাকচারটা রিভিল করে, নট দ্য সিটি। সো খেয়াল রাখবা যে প্রিপোজিশন যদি থাকে দিস পার্ট, এর থেকে আমরা অলওয়েজ প্রিপোজিশনের আগে যেটা থাকে তাকে সাবজেক্ট হিসেবে পিক করব, ঠিক আছে? অলরাইট, দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য সিটি কি করে? রিভিলস করে সিগনিফিক্যান্ট টেকনিক্যাল স্কিল। তার মানে তাদের যে একটা টেকনিক্যাল স্কিল ছিল সেই 1400 সাল থেকে ওই সময়টায় বা 1500 শতাব্দীতে তার যে কিছু টেকনিক্যাল স্কিল ছিল সিগনিফিক্যান্ট, সেগুলোই রিভিল করে যে না, আগের যুগের মানুষরা অনেক বেশি স্মার্ট ছিল, টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং ছিল। ইন মেনি মস্ক অ্যাজ ওয়েল অ্যাজ আর্লি ইসলামিক মনুমেন্টস। তার মানে মনুমেন্টস বলতে স্মৃতিচিহ্ন। আমরা হচ্ছে গিয়ে কি দেখতে পাচ্ছি যে ওই সময় মানুষদের টেকনিক্যাল স্কিলটা আমরা বুঝতে পারি থ্রু দিস এক্সাম্পলস, থ্রু দিস ইসলামিক মনুমেন্টস, ঠিক আছে? বেকড ব্রিক্স, তার মানে যে ইটগুলো সেইটাকে বেক করা হয়েছে, ওয়্যার ইউজ ফর দ্য কনস্ট্রাকশন অফ দ্য বিল্ডিং। তার মানে তারা ইট ইউজ করছে, নট দ্য সিমেন্ট দ্যাট উই ইউজ রাইট নাও। ওরা ইটগুলোকে বেক করে সেই বেকগুলো দিয়ে দিয়ে এত বড় বড় স্মৃতিচিহ্ন বা এত বড় বড় নিদর্শন সমূহ তৈরি করেছে, ঠিক আছে? অলরাইট, দ্য প্ল্যানিং অফ দ্য সিটি, যে সিটিটা যে প্ল্যানিংটা হয়েছিল, খেয়াল করে দেখো এখানে সাবজেক্টকে, এখানে সাবজেক্টটা হচ্ছে প্ল্যানিংটা, ঠিক আছে? ইভেন এখানে যদি সিটিজও হইতো, এখানে যদি সিটিজও হইতো, মস্ত হইতো, যদি প্লুরাল কিছু হইতো, আই ডোন্ট হ্যাভ টু কেয়ার, বিকজ আমার কথা হচ্ছে প্রিপোজিশনের আগে যে সে, তার মানে এখানে সাবজেক্টটা আমার হচ্ছে প্ল্যানিংয়ের জন্য এখানে ওয়াজ বসে যাবে, ঠিক আছে? দ্য প্ল্যানিং অফ দ্য সিটি ওয়াজ ডমিনেটেড, তার মানে কিভাবে ডমিনেট করা হয়েছে? বাই দ্য ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার। তার মানে এই যে ইসলামিক মনুমেন্টসগুলো, সেই মনুমেন্টসগুলো অ্যাকচুয়ালি মানুষের কাছে ওয়েল স্টাবলিশড হয়ে গিয়েছে। কিভাবে? কারণ ওই যে নিদর্শনগুলো ডমিনেট বাই ট্র্যাডিশন অফ ইসলামিক আর্কিটেকচার, ইসলামের কিছু স্মৃতিচিহ্ন বা ইসলামের কিছু ওয়ার্ডস বা হচ্ছে গিয়ে ওইখানে রাখা হয়েছিল, আরবি হরফগুলো সেখানের এক্সিস্টেন্স রয়েছে। অলরাইট, অ্যান্ড দ্য ডেকোরেশন, ডেকোরেশন বলতে যা দিয়ে সাজানো হয়েছে, গুছানো হয়েছে, ঠিক আছে? ডেকোরেশন, এমব্যালিশমেন্ট, অনেক খুব সুন্দর সুন্দর ওয়ার্ড আছে। হ্যাঁ, কোনো কিছু ডেকোরেট করা মানে কি জানো? কোনো কিছু এমব্যালিশ করা, ঠিক আছে? অনেক মানে ওয়ার্ডস যত বেটার তোমার, তত তুমি এগিয়ে থাকবা পরীক্ষায়। তোমার এমসিকিউতে আসতে পারে না যে ডেকোরেশনসের একটা সিনোনিম বলো, তোমাকে যদি এমব্যালিশমেন্ট দিয়ে দেয় তুমি তো পারবা, ঠিক আছে? ওকে, ওয়্যার দেখো দ্য ডেকোরেশনস প্লুরাল ওয়্যার আ কম্বিনেশন অফ মুঘল অ্যান্ড তুর্কিশ আর্কিটেকচার। মাত্র বললাম তুর্কিশরা এসে এটা মানে স্টাবলিশ করছে, বাট তাই বলে কি মুঘলদের এক্সিস্টেন্সকে হারিয়ে যাবে? না, মুঘলদেরও এক্সিস্টেন্স এখানে রয়েছে, ঠিক আছে? খান জাহান কি করছে? বিল্ড আ নেটওয়ার্ক অফ রোডস, তার মানে রোডের একটা নেটওয়ার্ক তৈরি করছে। যারা সোনারগাঁওয়ে গেছো তারা খেয়াল করে দেখছো রোডগুলো অনেক ওয়েল প্ল্যান্ড, যেগুলো আমরা এখন গুলশান বনানীতে দেখতে পারি। গুলশান বনানীতে কি সুন্দর করে রোডগুলো থাকে, একটা মিডল রোড কানেক্টেড থাকে, ভিতরে অনেকগুলো সাব রোড থাকে, তাই না? সো সেগুলোই হচ্ছে গিয়ে ওইখানেও ছিল ওয়েল নেটওয়ার্ক অফ রোডস, ব্রিজেস, পাবলিক বিল্ডিংস অ্যান্ড হোয়াট রিজার্ভয়ার্স টু মেক দ্য সিটি হ্যাবিটেবল, যাতে মানুষগুলো ওইখানে থাকতে পারে সুন্দর মতো হ্যাবিটেবল ওয়েতে, সেই জন্য এত কিছু ছিল, ঠিক আছে? দেয়ার ওয়ার অ্যাবাউট 360 মস্ক, তার মানে প্রায় 360টা মস্ক এখানে ছিল। এমসিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না এগুলো।
ইন দ্য সিটি, অ্যামং দেম দ্য মোস্ট রিমার্কেবল, সবচেয়ে রিমার্কেবল বা সব থেকে সিগনিফিক্যান্ট, সব থেকে পপুলার কোনটা? মাল্টিডোমড, 60 গম্বুজ মসজিদ। তার মানে এই যে 360টার মতো মসজিদ ছিল, এই 360টার মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? সবচেয়ে পপুলার হচ্ছে কি আমাদের 60 গম্বুজ মসজিদ, যেটা নিয়ে আমরা এখন কথা বলবো। দ্য মস্ক ইজ ইউনিক, দ্য মস্ক ইজ ইউনিক, তার মানে এটা একটাই এরকম কেন? কারণ হচ্ছে দ্যাট হ্যাজ 60 পিলার্স, ওই যে 60 গম্বুজ পিলার দ্যাট সাপোর্ট দ্য রুফ, তার মানে রুফকে সাপোর্ট করার জন্য কয়টা মসজিদ, কয়টা গম্বুজ আছে বা কয়টা পিলার আছে? 60টা, 60টা। দ্যাটস হোয়াট অ্যাকচুয়ালি মেক্স ইট ডিফারেন্ট, মেক্স ইট ইউনিক। উইথ 77 লো হাই ডোমস, তার মানে এবং এর সাথে আরও 77টা আমাদের ডোম আছে যেগুলো কি একটু লো হাইটের, ঠিক আছে? অলরাইট, দ্য 4 টাওয়ার্স অ্যাট 4 কর্নার, তার মানে 4টা কর্নারে 4টা টাওয়ার দেখতে পাই আমরা, হ্যাঁ, কর্নারে টাওয়ার থাকতে হবে। হ্যাভ স্মলার ডোমস অ্যাট দ্য টপ অ্যাজ ওয়েল, তার মানে ওইখানেও কিছু স্মলার ডোমস রয়েছে। দ্য ভ্যাস্ট প্রেয়ার হল, তার মানে একটা নামাজ পড়ার জন্য বা একটা প্রেয়ার হল রয়েছে যেটা খুবই বড়, যেটা হচ্ছে ভ্যাস্ট, খুবই লার্জ, খুবই লার্জ। লার্জ প্রেয়ার হল দ্যাট হ্যাজ 11 আর্ট ডোরওয়েজ, তার মানে ডোর আছে কয়টা? আছে 11, 11 আর্ট ডোরওয়েজ আছে কোথায়? অন দ্য ইস্ট অ্যান্ড 7 ইচ অন দ্য নর্থ, তার মানে নর্থে আছে আরও 7টা। অ্যান্ড সাউথ ফর লাইট, এগুলো ডিটেলস, লাইট অ্যান্ড ভেন্টিলেশন, যাতে হচ্ছে তোমার বাতাস খুব ভালোভাবে চলাচল করতে পারে। ইট হ্যাজ 7 এজেলস রানিং অ্যালং দ্য লেন্থ অন দ্য মস্ক। আচ্ছা, এগুলো জাস্ট এক্সট্রা ইনফরমেশন, এগুলোর খুব একটা ভ্যালু নাই, এগুলো জাস্ট হচ্ছে গিয়ে তোমরা পড়ার জন্য একটু দেখে ফেলবা, নলেজের জন্য, এগুলোতে এমসিকিউ বা কোশ্চেন আসবে না, আর আসলে ডিরেক্টলি লিখে ফেলতে পারবা, ঠিক আছে? অলরাইট, এরপরে কি দেখতে পাচ্ছি? এই কলামগুলো সাপোর্ট করে কোনটাকে? কার্ভিং যে আর্কগুলো রয়েছে, কার্ভিং যে আর্কগুলো আমরা সাইডে, সেগুলোকে সাপোর্ট করার জন্য এই কলামগুলো রয়েছে। অলরাইট, বাই দ্য ডোমস, দ্য থিকনেস অফ দ্য আর্কেস, আচ্ছা, আর্ক যে রয়েছে এই আর্কগুলোর, আর্ক মানে সবাই জানো, হ্যাঁ, যারা সায়েন্সের তোমরা ম্যাথ করে আসছো। সো আর্কেস হচ্ছে কয়টা? এখানে প্রত্যেকটা থিকনেস বলে দেওয়া আছে কত। এটা হচ্ছে 7 ফিট অ্যান্ড হ্যাভ স্লাইটলি ন্যারোয়িং হলো অ্যান্ড রাউন্ড ওয়াল, তার মানে হলো রাউন্ড ওয়াল, তার মানে রাউন্ড ওয়ালগুলো যে রয়েছে একটু ফাঁপা, হ্যাঁ, ভিতর দিয়ে একটু ফাঁপা, সো এটা বোঝাচ্ছে, ঠিক আছে, হলো। দ্য ওয়েস্ট হল ইন দ্য ইন্টেরিয়ার, তার মানে ইন্টেরিয়ার যে ওয়েস্ট হলগুলো রয়েছে সেগুলোর 11টা কি আছে? মেহরাব আছে, মেহরাব, হ্যাঁ। নিশ ইন দ্য মস্ক পয়েন্টিং টুয়ার্ডস মক্কা, তার মানে মক্কার দিকে হচ্ছে কি বুঝছে? মেহরাবটা দিয়ে বোঝাচ্ছে। অলরাইট, দিস মেহরাবস আর ডেকোরেটেড উইথ স্টোন ওয়ার্ক অ্যান্ড টেরাকোটা, টেরাকোটা এবং হচ্ছে তোমার পাথরের যে কিছু জিনিসপাতি, টেরাকোটা মানে সবাই জানো যে মাটি দিয়ে বানানো হয়, এগুলোর স্মৃতিচিহ্ন হিসাবে এখানে এগুলো রয়েছে, ঠিক আছে? দ্য ফ্লোর অন দ্য মস্ক ইজ মেড অফ ব্রিক, ফ্লোরটা কি দিয়ে বানানো? ফ্লোরটা হচ্ছে ইট দিয়ে বানানো, 7 গম্বুজ মসজিদের ফ্লোরগুলো হচ্ছে ইট দিয়ে বানানো। এরপর কি? বিসাইডস বিং ইউজড অ্যাজ আ প্রেয়ার হল, তার মানে এইটাকে প্রেয়ার হলের পাশাপাশি, বিসাইডস বলতে বোঝাচ্ছে পাশাপাশি, হ্যাঁ, পাশাপাশি, পাশাপাশি খান জাহান ইউজ দ্য মস্ক অ্যাজ হিজ কোর্ট টু, তার মানে সে সেখানে কোর্ট হিসাবে ইউজ করছে। কোর্ট হিসাবে বলতে কি বোঝাচ্ছে? সে সেখানে কোনো বিচার, নালিশ, সেগুলোর জন্যও মূলত সেখানে কাজ করেছে। অলরাইট, টুডে ইট ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্যুরিস্ট অ্যাট্রাকশনস, তার মানে অনেকগুলো ট্যুরিস্ট অ্যাট্রাকশন থাকতে পারে, এর মধ্যে এইটা হচ্ছে একটা, ঠিক আছে? অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট আর্কিটেকচারাল বিউটিস, দেখছো আবার অনেকগুলো বিউটিস থাকতে পারে, এর মধ্যে এটাও একটা, অফ বাংলাদেশ। ওকে, ইজি পিজি। আমরা এবার কিছু এমসিকিউ সলভ করবো, সো আমি চাই হচ্ছে তোমরা নিজের একবার ট্রাই করো, দেন আমি তো করবই। অলরাইট, চলো, সরি করছিলাম, চলো শুরু করি। হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর অফ দ্য টেক্সট, তার মানে এখানের হোয়াট ইজ দ্য মেইন পারপাস? টু শো দ্য হিরোইজম, সে কত সাহসী, সে কত কিছু, এটা আমরা বলতেছিলাম একবারও না। টু শো দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ বাগেরহাট টাউন, আমরা কি কোনো বাগেরহাট টাউন নিয়ে কথা বলছি? একবারও না। টু রিপ্রেজেন্ট 7 গম্বুজ মসজিদ বিল্ড বাই, ইয়েস, এটাই তো করছি আমরা, রাইট, এটাই তো করলাম মাত্র, হ্যাঁ। টু ইন্ট্রোডিউস খানজাহান, না, আমরা খানজাহানকেও কোনো কিছু বলিনি, সে কীরকম মানুষ। হোয়াট ইজ দ্য উইচ অফ দ্য ফলোয়িং ডিসক্রাইবস খানজাহান আলী বেস্ট, বলো খানজাহান আলীকে আমরা কি হিসাবে বলতে পারি?
আচ্ছা, সে কি ব্রেভ ছিল? আমরা কোথাও তার সাহস নিয়ে কথা বলছি না, কাইন্ড নিয়ে কথা বলছি না, ওয়ারিয়ার নিয়ে কথা বলছি না, সে ফিলান্থ্রপিক ছিল। ফিলান্থ্রপিক বলতে যে হচ্ছে গিয়ে তোমার কি করে, সে অন্যর জন্য কিছু একটা করতে চায়, দয়ালু, ঠিক আছে, অন্যের জন্য কিছু একটা করতে চায়, এটা বোঝানো হয়। অলরাইট, which of the following has the closest meaning world? আচ্ছা, মাত্র বলছি ইউনিক বলতে কি বোঝায়, তোমাদের মাত্র বললাম ইউনিক বলতে কি বোঝায়। ইউনিক বলতে বোঝায় ওইটা এক পিসই আছে, ওইটা আর কোথাও পাওয়া যায় না, ওইটা আর কোথাও পাওয়া যায় না, ওইটা একটাই রয়েছে। আচ্ছা, আউটস্কার্ট বলতে কি বোঝায়? আউটস্কার্ট বলতে কি বোঝায়? কোনো একদম সিটির সাথেই, মানে কি কর্নারে, ঠিক আছে, সাব না, সেন্টারে না, আউটসাইডে না, এটা হচ্ছে কর্নার, কর্নারে, ঠিক আছে, এটা হচ্ছে কর্নারে। অলরাইট, যদি কর্নারে হয়ে থাকে, পরেরটা কি? রিভিল। রিভিল করা মানে কোনো কিছু প্রকাশ করা, এটার অ্যান্টোনিম চাইছে, তার মানে রিভিলের করা মানে প্রকাশ করা, তাহলে এর অ্যান্টোনিম কি হবে? ডিসক্লোজ মানে প্রকাশ করা, ডিসক্লোজ মানে দেখানো, রিকল মানে মনে করা, কনসিল মানে গোপন করা, গোপন করা। কোনো কিছু গোপন করা। ওকে, এবার হাউ মেনি গম্বুজ, এখানে কয়টা আছে বলো তো? সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এক্স্যাক্টলি 60টা না 77টারও ছিল, কর্নারে আরও ছিল, ঠিক আছে। সো এটা হবে, এটা সবাই হচ্ছে কি ভুলে 60টাই দিয়ে দিবা, বাট এখানে আমরা ছিল মোর দ্যান 80 ছিল। ওকে, তারপরে কি ছিল? ওইখানে মস্কের পাশাপাশি আর কি করা হতো? বিচার করা হতো, বলছিলাম তোমাদের। এটার পাশাপাশি আর কি করা হতো? শেল্টার টু হোমলেস বলে নাই, ফ্যাটার না, এটাও বলে নাই, বাট লিগাল কোর্ট হিসাবে ইউজ করা হতো, ঠিক আছে। সো আমরা মোটামুটি দেখতে পারলাম। এবার চলো আমরা আরেকটা টপিক নিয়ে কথা বলি, যেটা হচ্ছে আমাদের কি সোমপুর মহাবিহার। হ্যাঁ, সোমপুর নিয়ে কথা বলবো আমরা। সোমপুর মহাবিহার নিয়ে মোটামুটি সবাই অনেক অনেক জিনিস শুনে আসছো, সো সেটাই আজকে আমাদের ডিসকাশন। অলরাইট, চলো। পাহাড়পুর কি হয়েছে? পাহাড়পুর ইজ অ্যান ইম্পর্টেন্ট আর্কিওলজিক্যালের এই যে আর্ক, এটা বলতে বোঝায় অতীত। হ্যাঁ, ওই অতীতের অনেকগুলো হচ্ছে স্মৃতিচিহ্ন, ঠিক আছে, আর্কিওলজিক্যাল, তার মানে আগের। আর্কিওলজিক্যাল সাইট সিচুয়েটেড ইন আ ভিলেজ নেমড পাহাড়পুর, তার মানে হচ্ছে গিয়ে পাহাড়পুরে, এটা বোঝাচ্ছে যে একটা ভিলেজ, ঠিক আছে, ইন নওগাঁ ডিস্ট্রিক্ট, তার মানে এটা হচ্ছে নওগাঁতে অবস্থিত। আমরা সবাই নওগাঁ কোথায় জানি বাংলাদেশের ম্যাপে, ম্যাপ নিয়ে একটু ভালো আইডিয়া রাখা উচিত তোমাদের, ঠিক আছে, আমাদের কোনটা বর্ডারের সাথে কানেক্টেড, কোনটা একটু পাহাড়ি অঞ্চল, কোনটা হেল্প করে। হ্যাঁ, আস্তে আস্তে দেখবে হেল্প করবে। সো পাহাড়পুর কোথায়? নওগাঁ ডিস্ট্রিক্টে অফ নর্দার্ন বাংলাদেশ, মানে উত্তরের দিকে, হ্যাঁ, উত্তরের দিকে, বাংলাদেশের উত্তরের দিকে। নওগাঁ ইজ মেইনলি প্লেন ল্যান্ড, নওগাঁ হচ্ছে মূলত একটা প্লেন ল্যান্ড। আগের যুগে মানুষ যখন একটা জমি সিলেক্ট করতো থাকার জন্যে, তার দুটো জিনিস খুঁজতো, সেই ল্যান্ডটা কি উর্বর কিনা, সেই ল্যান্ডটা কি নদীর আশেপাশে কিনা, এবং সেই ল্যান্ডটা কি পাহাড়ি অঞ্চল না হইলে বেটার, পাহাড় বরফ এগুলো না হইলে বেটার হইতো। খেয়াল করে দেখো, টাইগ্রিস বা ইউফ্রেটিস নদীর আশেপাশে, সিন্ধু নদীর আশেপাশে, সিন্ধু সভ্যতা, তুমি সবগুলো খেয়াল করে দেখবা একটা জিনিস কমন, সবগুলোতে কমন, সেটা কি নদীর আশেপাশে, সেগুলো ল্যান্ড হচ্ছে উর্বর, এবং সেগুলো মোটামুটি পাহাড়ি অঞ্চল না, ঠিক আছে। ওকে, যাই হোক, প্লেন ল্যান্ড, বাট ইন দ্য মিডল অফ ইট স্টুড আ হিল কভার্ড উইথ জঙ্গল, তার মানে এটা একটা প্লেন ল্যান্ড, কিন্তু মাঝখানে একটু হিল, একটা কি আছে, একটা হিল আছে, তার মানে মাঝখানে একটা পাহাড় টাইপের আছে, এটাই বলতেছে। অলরাইট, ওয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার, যখন এই জঙ্গলটাকে ক্লিয়ার করা হলো, অ্যান্ড দ্য হিল এক্সক্যাভেটেড মানে কোনো কিছু ফাঁকা করে দেওয়া, কোনো কিছুকে আমরা ফাঁকা করে দিচ্ছি, কোনো কিছুকে আমরা ক্লিন করে ফেলতেছি, ঠিক আছে, ওই জায়গাটাকে আমরা ওয়াশ করে ফেলতেছি, ঠিক আছে। অলরাইট, এক্সক্যাভেটেড খনন করা বুঝাতে পারে, খনন একদম নর্মাল বাংলা ওয়ার্ড, খনন করা। এক্সক্যাভেটেড দেয়ার ইমার্জ, তার মানে সেখানে একটা জিনিস চলে আসলো, কি আসলো? আর লফটি মানে একটা বিগ রুইন অফ অ্যান এনশিয়েন্ট টেম্পল, তার মানে একটা আদিম যুগের একটা টেম্পলকে খনন করে পাওয়া গেল। কোথায়? সোমপুর বিহারে, যা আপাতত নওগাঁতে পাওয়া গেল। দ্য টেম্পল ইজ অ্যাবাউট 24 মিটার, একটা টেম্পল হচ্ছে 24 মিটার হাই ফ্রম দ্য সারাউন্ডিং লেভেল, তার মানে তুমি খেয়াল করে দেখো তোমাদের হাইট কত, কারোই 2 মিটার না। হ্যাঁ, সো আমাদের হচ্ছে গিয়ে 1 পয়েন্ট সামথিং, আর সেখানে একটা ল্যান্ডের মাঝখানে 24 মিটার হাই একটা টেম্পল পাওয়া গেল, ঠিক আছে, জঙ্গল ক্লিন করে, জঙ্গল খনন করে। দ্য টেম্পল, আচ্ছা, লেভেল, পাহাড় মিন্স হিল, আমরা সবাই জানি সোমপুর বিয়ে, পাহাড় মিন্স হিল, হেন্স দ্য নেম পাহাড়পুর,
ঠিক আছে, পাহাড়পুর। দ্য পাহাড়পুর সাইট হ্যাজ বিন এক্সকাভেটেড অ্যান্ড রি-এক্সকাভেটেড, তার মানে একবার খনন করা হলো, দেন পুনরায় খনন করা হলো, আর নাম্বার অফ টাইমস, তার মানে অনেকবার, নাম্বার অফ টাইমস বাই আর্কিওলজিস্ট, যার মানে যারা অতীত, যারা এগুলো নিয়ে কাজ করে, যারা হচ্ছে এইসব অতীতের নিদর্শন নিয়ে কাজ করে, তারা হচ্ছে বারবার খনন করলো, কারণ তাদের কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং লাগছে, দেয়ার মাইট বি সামথিং। অলরাইট, স্যার আলেকজান্ডার কানিংহাম কি করছে, আর্কিওলজিক্যাল সার্ভেয়ার অফ ইন্ডিয়া, সে একটা হচ্ছে এই ধরনের যে কাজ করে তাদের মধ্যে অন্যতম, সে ইন্ডিয়া থেকে আসে, ভিজিটেড দ্য প্লেস ইন 1879, 1879 সালে সে বাংলাদেশে এসে এই জায়গাটাকে ভিজিট করে, ঠিক আছে, এই জায়গাটাকে ভিজিট করে। হি ইন্টেন্ডেড, সে কি করছে, সে কি, তার ইচ্ছা ছিল, সে ইন্টেন্ড করেছে টু ক্যারি আউট, কি করবে, ক্যারি আউট বলতে করা, অ্যান এক্সটেন্সিভ এক্সকাভেশন, সে আবার তার মনে হয়েছে না আরও খনন করা উচিত, এক্সটেন্সিভ মানে বড় সড়োভাবে খনন করা উচিত, বাট ওয়াজ প্রিভেন্টেড মানে বাধাপ্রাপ্ত, প্রিভেন্ট মানে বাধাপ্রাপ্ত, প্রিভেন্ট মানে কোনো কিছু থেকে বাধাপ্রাপ্ত হওয়া, সো প্রিভেন্ট হয়েছে কাদের দ্বারা, বাই দ্য ল্যান্ড ওনার, তার মানে সে চাচ্ছিল যে এটা খনন করবে, বাট ল্যান্ড ওনার ডিড নট পারমিট হিম, অলরাইট, তার মানে তাকে এই পারমিশনটা দেওয়া হয়নি। নেভারদালেস, এই দেখো নেভারদালেস কানেক্টেড ইউজ করছে। যাই হোক না কেন, হি ওয়াজ স্যাটিসফাইড উইথ হোয়াট এভার এক্সকাভেশন হি ওয়াজ পারমিটেড টু ক্যারি আউট, তাকে পুরোটা খনন করার পারমিশন দেওয়া হয় নাই, বাট হি ওয়াজ স্যাটিসফাইড, কেন, তাকে একটা পোর্শনের পারমিশন দেওয়া হয় যে তুমি একটু পর্যন্ত পারবা, অ্যান্ড হি ওয়াজ মোর দেন হ্যাপি টু ডু দ্যাট, ঠিক আছে। ওকে, দ্য সাইট ওয়াজ ডিক্লেয়ার্ড, তার মানে এটাকে ওয়েল ডিক্লেয়ার করে দেওয়া হয়, মানুষের কাছে জানিয়ে দেওয়া হয় যে টু বি প্রোটেক্টেড বাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ইন 1919, তার মানে এটাকে একটা প্রোটেক্টেড সাইট হিসেবে বলে দেওয়া হয়, ঠিক আছে, আন্ডার দ্য এনশিয়েন্ট মনুমেন্টস প্রিজার্ভেশন অ্যাক্ট, একটা আইন আছে, যে আইনটা দিয়ে হচ্ছে কি আমরা আদিম যুগের যে স্মৃতিচিহ্নগুলো সেগুলোকে আমরা রক্ষা করি, সেটার মাধ্যমে এটাকে প্রিভেন্ট করে দেওয়া হয়, ঠিক আছে, যাতে হচ্ছে গিয়ে এখানে আর কোনো রকমের ঝামেলা না হয়, এটাকে প্রোটেক্ট করার জন্যে। সিস্টেমেটিক, তার মানে নিয়ম অনুসারে, নিয়ম মেনে, অ্যান্ড রেগুলার প্রাত্যহিক কিছু এক্সকাভেশন হতো সেখানে, কিছু খনন কাজ হতো সেখানে, হ্যাঁ, স্টার্টেড জয়েন্টলি বাই দ্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অ্যান্ড বরেন্দ্র রিসার্চ সোসাইটি অফ রাজশাহী অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটি ইন 1923, সো বাংলাদেশ ওয়েল স্টাবলিশ হওয়ার আগের কাহিনীগুলো। সো ওই সময় কি হলো, ওই সময় ইন্ডিয়ার থেকে মানুষজন আসলো এবং তারা হচ্ছে রেগুলার এক্সকাভেশন করতো, তারপরে আমাদের যে ক্যালকাটা ইউনিভার্সিটি অফ যে ক্যালকাটা আমরা দেখতে পাচ্ছি সেখান থেকেও মানুষজন আসতো, অ্যান্ড রাজশাহীর কিছু একটা স্পেসিফিক সোসাইটি তারাও মিলে এই পুরো খনন কাজটা একসাথে কন্টিনিউ করতো, বিকজ তাদের কাছে ব্যাপার মনে হয়েছে যে এখানে কিছু ইন্টারেস্টিং জিনিসপাতি রয়েছে, ঠিক আছে। দে এক্সকাভেটেড দ্য সাউথ ওয়েস্ট কর্নার অফ দ্য মোনাস্ট্রি, তার মানে তারা হচ্ছে ওই যে মোনাস্ট্রিটা বা ওই যে প্লেসটা, ওই প্লেসটার সাউথ ওয়েস্ট, তার মানে পুরোটা না পারলেও সাউথ ওয়েস্ট পোর্শনটাকে তারা হচ্ছে গিয়ে খনন করে বা রাইট পায়। তারপর কি হয়, 1925-এ গিয়ে আবারও পরবর্তীতে হিস্টোরিয়ান অ্যান্ড আর্কিওলজিক্যাল আর.ডি. ব্যানার্জি, তার মানে একটা আর.ডি. ব্যানার্জি সে কী করলো, এক্সকাভেটেড দ্য নর্দার্ন পার্ট, এতক্ষণ ছিল সাউথ, এরপর ওয়েস্ট, আর নর্দার্ন পার্টটা কে করে, এটা পরে গিয়ে আমাদের আর.ডি. ব্যানার্জি করে থাকে, ঠিক আছে, পার্ট অফ দ্য সেন্ট্রাল মাউন্ট, ঠিক আছে। আবার ফ্রম 1926 to 27 onward excavation was carried out under the supervision of K.N. Dixit, K.N. Dixit-এর আন্ডারে গিয়ে এই সুপারভিশনটা আবার কন্টিনিউ হয়, ঠিক আছে। পরবর্তীতে দ্য ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অফ বাংলাদেশ, মানে বাংলাদেশের যে ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি ছিল তারা কি করলো, তারা হচ্ছে গিয়ে ব্রট দ্য সাইট আন্ডার ফার্দার এক্সকাভেশন, তার মানে তারা পুনরায় আবার হচ্ছে খনন কার্য স্টার্ট করে। আচ্ছা, এই যে ফার্দার অ্যান্ড আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে আমাদের ফার্দার, দুটার মধ্যে ডিফারেন্স কি জানি আমরা, ফার্দার ভার্সেস অ্যানাদার ওয়ার্ড উইচ ইজ ফার্দার, প্রোনাউন্সিয়েশন পুরোপুরি সেম হলেও মিনিং কিন্তু পুরোপুরি আলাদা। কি আলাদা, এই ফার্দার বলতে বোঝানো হয় আমাদের ডিস্টেন্স, যেটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, ঠিক আছে, জাস্ট লাইক 5 কিলোমিটার 10 কিলোমিটার এরকম জিনিসপাতি, আর এই ফার্দার দিয়ে বোঝানো হয় সামথিং মোর অ্যাডিশনাল, যেমন আমরা যদি বলি যে
ডু ইউ হ্যাভ এনি ফার্দার কোয়েরিজ, তার মানে তোমার আর কোনো প্রশ্ন আছে, তখন কি এটা বলতে পারবা? কখনো পারবে না। তখন বলতে হবে ইফ ইউ দিয়ে। আর যদি বলি আমার ফ্রেন্ডের বাসা আমার থেকে 10 কিলোমিটার ফার্দার, আমি কি বলবো? ফার্দার ডিস্টেন্স ইউ হ্যাভ টু কভার, তার মানে কি আমি এটা বলবো নাকি এফ এ বলবো? হ্যাঁ, ফিজিক্যাল ডিস্টেন্স হলে, দূরত্ব বলতে আমি এটা বুঝাবো। ওকে, আচ্ছা, ফার্দার এক্সকেভেশন আফটার ইন্ডিপেন্ডেন্স, এতক্ষণ তো সব ক্যালকাটা বা হচ্ছে গিয়ে ব্রিটিশরা এসে বা ওদের দিয়ে হচ্ছিল, বাট এখন হচ্ছে আমরা আফটার ইন্ডিপেন্ডেন্স আবার পুনরায় খনন কার্য স্টার্ট করে কে? বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। দ্য অপারেশনস, এই যে কার্যকলাপটা হয়েছিল, টুক প্লেস ইন 2 phases, দুইটা ফেজে হয়। স্বাধীনতার পরে এই কাজটা দুইটা ফেজে হয়। দ্য ফার্স্ট ফেজ হোয়াট ইনিশিয়েটেড ইন 1981, স্বাধীনতার 10 বছর পরে গিয়ে এটা শুরু হয়। ওকে, অ্যান্ড কি হচ্ছিল? অ্যান্ড কন্টিনিউ টিল 1884 পর্যন্ত এটা কন্টিনিউ করা হয়। ঠিক আছে? অলরাইট, দ্য সেকেন্ড ফেজ ওয়াজ স্টার্টেড ইন 1988-89, সেকেন্ড ফেজটা আবার শুরু হয় এই টাইমটাতে গিয়ে, অ্যান্ড কন্টিনিউ টিল, আচ্ছা এটা অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট টাইম ফ্রেম। প্রি লিবারেশন, তার মানে স্বাধীনতার আগে যে এই খনন কার্যগুলা, এক্সপিডিশন যে করা হয়েছিল বা এই যে কাজ করা হয়েছিল, এক্সপিডিশন বলতে কার্যক্রমগুলোকে হ্যাভ রিভিলড, কি রিভিল করে? দ্য আর্কিটেকচার অফ আ ভ্যাস্ট বুদ্ধিস্ট মোনাস্ট্রি, তার মানে ওইখানে একজন বুদ্ধিস্ট থাকছেন। হ্যাঁ, মোনাস্ট্রি বলতে একজন মানুষ শাসন করতে, তার কথা, তার যে এগুলো সেগুলোকে বোঝানো হচ্ছে। ঠিক আছে? তো সোমপুর মহাবিহারা, ঠিক আছে, ওইটা হচ্ছে গিয়ে নাম। অলরাইট, এরপর কি? এখন এখানে আমরা কি পাই? ইট ইজ ডোমিনেটেড বাই সেন্ট্রাল শ্রাইন, তার মানে কিছু সেন্ট্রাল শ্রাইন এখানে থাকে, সেগুলোর মিনিং অত ইম্পর্টেন্ট না। সেন্ট্রাল শ্রাইন সেখানে আমরা দেখতে পাই। অ্যাট্রাক্টিং ইমিডিয়েট অ্যাটেনশন, তার মানে ইনস্ট্যান্ট তোমার অ্যাটেনশনটাকে গ্র্যাস করতে পারবে। ঠিক আছে? এইভাবে জিনিসগুলো আছে। বাই ইটস লফটি হাইট, তার মানে ওইটার যে লফটি হাইট, আমরা একটু আগে বলছি, হ্যাঁ 25 মিটার বেশি ছিল। অ্যান্ড আনইউজুয়াল আর্কিটেকচার ডিজাইন, তার মানে এইটার যে ডিজাইনটা খুব একটা ইউজুয়াল ছিল না, আনইউজুয়াল বলেই ইনস্ট্যান্ট মানুষের আকর্ষণটা কাটতে পারবে সেরকমভাবে বলা আছে। সোমপুর মহাবিহারা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বুদ্ধিস্ট ইনস্টিটিউশনস, তার মানে ওইখানে অনেকগুলো ইনস্টিটিউশনের মধ্যে সোমপুর বিহারাই সবচেয়ে ফেমাস বা সবচেয়ে বেটার। ঠিক আছে? ফর মংস অফ এনশিয়েন্ট বেঙ্গল, তার মানে আগে যে মংসগুলো ছিল, মংস বলতে সবাই বুঝো যারা হচ্ছে গিয়ে একা একা থাকা শুরু করে দেয়, অফ এনশিয়েন্ট বেঙ্গল অ্যান্ড সাউদার্ন এশিয়া। ঠিক আছে? দ্য এক্সকাভেশন কমপ্লেক্স অ্যাট পাহাড়পুর হ্যাজ বিন আইডেন্টিফাইড, তার মানে এই যে খনন করার পরে এই যে কমপ্লেক্সটা বা এই যে প্লেসটা, এই যে লোকেশনটা কোথায়? পাহাড়পুরে হ্যাজ বিন আইডেন্টিফাইড, এটাকে মানুষের কাছে আইডেন্টিফাই করানো হয়েছে বা পরিচিত করানো হয়েছে অ্যাজ সোমপুর মহাবিহারা। এত কিছুর পরে এসে তাদেরকে নাম দেওয়া হয়েছে সোমপুর মহাবিহার। বিল্ট বাই দ্য সেকেন্ড পালা কিং ধর্মপাল, আমরা সবাই পাল সাম্রাজ্যের কথা শুনেছি, পাল সাম্রাজ্যের সেকেন্ড যে রাজারা ছিলেন। দেখো এত খনন কাজ, এত কিছু করে আমরা ফাইনালি এটাই জানতে পারলাম যে এটা কে তৈরি করছে? এটা তৈরি করছে পাল সাম্রাজ্যের সেকেন্ড পাল। সে কে? সে হচ্ছে ধর্মপাল। সাম ক্লে, মানে ওই যে মাটির এগুলো, সিলস, ক্লে সিলস, মানে মাটির যে এইগুলো চিহ্নগুলো, সিলস ফ্রম দ্য রুনস, কি ওই যে রাজ্য, হ্যাঁ রাজ্য সময়টা বিয়ার করে, কি বিয়ার দ্য ইনস্ক্রিপশন শ্রীরামপুর মানে অনেকের অনেক নাম অনেক কিছু বলা আছে, তো ওদের হচ্ছে কিছু টেকনিক্যাল জিনিসপাতি এখানে বলে দেওয়া আছে, নট ইম্পর্টেন্ট ফর ইউ, জাস্ট বুঝলেই হবে যে কি হচ্ছিল এখানে। তারপরে কি যে পাল রাজারা ছিল, ঠিক আছে, এই পালা মানে ইংলিশে পালা বলা হয়, পাল যে রাজারা ছিল ওয়ার ডেভোট বুদ্ধিস্ট, তার মানে তারা মন প্রাণ দিয়ে বুদ্ধিজমটাকে মেনে চলতো। হ্যাঁ, আমরা সবাই জানি তারা হচ্ছে পাল সাম্রাজ্যে বুদ্ধিস্টদের বেশি প্রায়োরিটি দেওয়া হতো। অ্যান্ড দে ফাউন্ডেড, কি ফাউন্ড করেছে? আর নাম্বার অফ মোনাস্ট্রিজ, ওই সময় ওই প্লেসগুলোকে খুঁজে বের করে থ্রু আউট দেয়ার গ্রোয়িং এম্পায়ার, তাদের যে সাম্রাজ্য ছিল, তাদের যে শাসন আমলটা ছিল, সেই শাসন আমলে এই ধরনের স্মৃতি, এই ধরনের যে চিহ্ন, সেগুলো অনেক অনেক বেশি তৈরি করা হয়েছিল। ঠিক আছে? সাম অফ দেম বিকেম গ্রেট সেন্টার্স অফ লার্নিং, সেখানে কি করা হতো? সেখানে জ্ঞান অর্জন করা হতো। অ্যান্ড দেয়ার রেপুটেশন কুইকলি, এই যে রেপুটেশনটা যে ওখানে শেখানো হয়, কিছু পড়ালেখা করানো হয়, কুইকলি কি হলো? ছড়িয়ে গেল, স্প্রেড ছড়িয়ে গেল সারা এশিয়ার মধ্যে, সারা এশিয়ার মধ্যে ওই ব্যাপারটা ছড়িয়ে গেল।
সোমপুর মহাবিহার ক্লোজ রিলেশনশিপ, তার মানে ওইটার যে একটা ক্লোজ রিলেশনশিপ ছিল, একটা সম্পর্ক ছিল নিকট উইথ দ্য রুলিং ডাইনাস্টি, তার মানে যে হচ্ছে রুল করতো, যে হচ্ছে ওইখানে শাসন করতো, যে সাম্রাজ্য ছিল সেটার সাথে খুবই একটা ক্লোজ কানেকশন ছিল, ঠিক আছে, ওইখান থেকে শাসনগুলো হতো। ইমপ্লাইড দ্যাট, তার মানে যেটা প্রকাশ করে, ইমপ্লাইড বলতে প্রকাশ করে, যেটা প্রকাশ করে বা বুঝায়, কি বুঝায়, দ্যাট ইট শেয়ার দ্য পলিটিক্যাল আপস, এটা হচ্ছে কিছু পলিটিক্যাল, যেমন ওইখানে দেখো চেঞ্জ হচ্ছে বারবার, সো এখানে নতুন নতুন মানুষ আসতেছে, সো পলিটিক্যাল আপ অ্যান্ড ডাউন অফ ইটস বেনিফ্যাক্টর, তার মানে যারা ওইখানে থাকে, হ্যাঁ বেনিফ্যাক্টরদের ওইখানে কিছু বলা হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারছি। এবার আসবে আমাদের সব থেকে মজার কিছু জিনিস। ঠিক আছে, এবার আমরা দেখব স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমরা সবাই জানি কে কাকে গিফট করা হয়, কিভাবে কি হয়েছিল, এটার কালারটা কেন এখনো এরকম, কালারটা কি আসলে এরকম ছিল কিনা, চলো দেখি। ফ্রেঞ্চ স্কাল্পচার, ফ্রেঞ্চ কেন আসলো, এটা তো ইউএসএতে, আচ্ছা দেখি। ফ্রেঞ্চ স্কাল্পচার মানে হচ্ছে যেগুলো ভাস্কর্য বানিয়ে থাকে, ফ্রেডরিক অগাস্টে, ঠিক আছে, কি করছে, ওয়াজ অ্যাসাইন্ড টু ডিজাইন অ্যান্ড কমপ্লিট, তাকে অ্যাসাইন করা হয়েছে যাতে সে, তাকে মানে তাকে নিয়োগ করা হয়েছে যাতে সে কি করে, যাতে সে ডিজাইন করে অ্যান্ড কমপ্লিট করে একটা ভাস্কর্য, লিবার্টি এনলাইটেনিং, যেটা হচ্ছে এনলাইটেন করবে, মানুষকে আলোকিত করবে, দ্য ওয়ার্ল্ড উইদিন 1876, তার মানে তাকে একটা অ্যাসাইন করা হয় যে তার উপরে একটা কাজ আছে, তাকে এই কাজটা করতে হবে, দেখি কি হয়। সো দ্যাট ইট কুড বি আ গিফট ফর দ্য আমেরিকানস, তার মানে আমেরিকানকে গিফট। আচ্ছা, আমেরিকা সবাই জানো আমেরিকা কিন্তু আগে স্বাধীন ছিল না, আমেরিকাও পরাধীন ছিল। আমেরিকা স্বাধীন হয় কবে, 1876-এর দিকে। আর তখন হচ্ছে গিয়ে ফ্রেঞ্চরা বা ফ্রান্সের যারা বাসিন্দা বা ফ্রান্সের গভর্নমেন্ট, সেটা কি করে, তারা হচ্ছে ইউএসএকে গিফট করে, ইউএসএকে একটা গিফট করে, যে গিফটটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। দেখো নাম শুনেই বোঝা যাচ্ছে যে লিবার্টির জন্য তাকে স্ট্যাচু, ঠিক আছে। On the occasion of 100th anniversary of the American Declaration, oh sorry 1770, ওটা 1700 সালে, হ্যাঁ, সো 100th অ্যানিভার্সারি হিসাবে এটা গিফট করা হয়, ঠিক আছে, অলরাইট। আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, মানে আমেরিকার স্বাধীনতার 100 বছর যে হয়েছে সেটার জন্যে গিফট করা হয় 1876-এ। দ্য স্ট্যাচু ওয়াজ আ জয়েন্ট ভেঞ্চার, এই স্ট্যাচুটা কি, এই স্ট্যাচুটা হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার, বলতে কারো একার না, দুইজন মিলে, ঠিক আছে, দুইজন মিলে একটা জয়েন্ট ভেঞ্চার বিটুইন দ্য ইউএসএ অ্যান্ড ফ্রান্স, তার মানে এটা হচ্ছে ইউএসএ অ্যান্ড ফ্রান্স দুইজনই হচ্ছে একটা জয়েন্ট ভেঞ্চার, দুইজন মিলে। দ্য ফ্রেঞ্চ পিপল উড বিল্ড দ্য স্ট্যাচু অ্যান্ড অ্যাসেম্বলড ইন দ্য স্টেটস, ফ্রেঞ্চরা হচ্ছে এটা বানাতো কোথায়, ফ্রান্সে বসেই, আর এটাকে অ্যাসেম্বল করা হতো কোথায়, অ্যাসেম্বল করা হতো মানে কোনো কিছু পার্টসগুলোকে জয়েনিং করা হতো কোথায়, ইউনাইটেড স্টেটসে। অ্যান্ড দ্য পিপল অফ দ্য ইউএসএ, মানে ইউএসএ যে বাসিন্দারা ছিল, ওয়ার টু বিল্ড দ্য পেডেস্ট্রিয়াল ফর দ্য স্ট্যাচু, তারা হচ্ছে গিয়ে কি করতো, তারা এই ইউএসএ থেকে এটাকে কিভাবে কি মুভ করা হবে, কিভাবে কি না করা হবে, সব কিছুই তারা বাকিটা করে ফেলতো। রেইজিং মানি, রেইজিং মানি, আচ্ছা রেইজিং মানি হচ্ছে গিয়ে তারা মানি যে রেইজ করতো ফর দ্য পেডেস্ট্রিয়াল ওয়াজ কমপ্লিটেড ইন অগস্ট 1885, তারা হচ্ছে মানি রেইজ করা কবে শেষ করে, 1885-এ শেষ করে ফেলে। অলরাইট, দ্য কনস্ট্রাকশন অফ দ্য পেডেস্টাল, তার মানে এটা যে কনস্ট্রাকশনটা সেটা কবে শেষ হয়, ফিনিশড ইন এপ্রিল 1886, এপ্রিল 1886-এ এটার কনস্ট্রাকশনটা শেষ হয়ে যায়। ইন দ্য মিন টাইম ফ্রান্স কমপ্লিটেড দ্য স্ট্যাচু, মানে ওই যে বাকি যে পার্টটা সেটা তো করে ফেলে ইউএসএতে, কিন্তু মেইন যে স্ট্যাচুটা যেটা হচ্ছে ফ্রান্সে, সেটা শেষ করে ফেলে কখন, 1884-এ, ঠিক আছে। দে সেন্ট ইট টু দ্য নিউ ইয়র্ক অন বোর্ড, তারা হচ্ছে গিয়ে বোর্ডের মাধ্যমে, বোর্ডে হচ্ছে গিয়ে পাঠায় দেয়, ঠিক আছে, অন বোর্ড দ্য ফ্রান্স ওয়ারশিপ লেজার ইন 1885, আচ্ছা ঠিক আছে বুঝলাম। ওয়াইল ট্রান্সপোর্টিং, এই যে ট্রান্সপোর্ট করাটা হচ্ছে স্ট্যাচুটা, ইট ওয়াজ স্প্লিট আপ টু 350 পিসেস, পুরো একটা স্ট্যাচু তো অবশ্যই কখনো একভাবে দেওয়া সম্ভব না, এত বড় একটা স্ট্যাচু, সো 350 পিসে কনভার্ট করা হয়, 350 ছোট্ট ছোট্ট পিস, সেই পিসগুলো পরবর্তীতে পাঠিয়ে দেওয়া হয় কোথায়, পাঠিয়ে দেওয়া হয় ইউনাইটেড স্টেটসে, ঠিক আছে। অ্যান্ড প্যাকড ইন 214 ক্রেটস, তার মানে ক্রেটস বলতে সবাই জানো আমাদের যে আমদানি রপ্তানি হয়ে থাকে জাহাজে, সো এরকম 240 ক্রেটসের মধ্যে ভরে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হয় কোথায়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে। কি হইল,
এর পরবর্তীতে এটা হচ্ছে 4 মাস সময় নেয়, 4 মান্থস টু পুট দ্য স্ট্যাচু টুগেদার অ্যান্ড প্লেস। এখন ওরা যে নিয়ে আসছে এটাকে তো আমাকে আবার জোড়া লাগাতে হবে, বানানো হয়ে গেছে বাট এটা তো আবার জোড়া লাগাতে হবে এবং জোড়া লাগানোর কাজ করতে 4 মাস লাগে। অ্যান্ড যে পেডাস্টালটা বা লাস্টে যেখানে রাখা হবে ওইখানে সেট করে দেওয়া হয়। থাউজেন্ডস অফ পিপল, হাজারো হাজারো মানুষজন স দ্য আনভেইলিং মানে উন্মোচন করা, আনভেইলিং উন্মোচন করা, ঠিক আছে, আনভেইলিং উন্মোচন করা সেরেমনি অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি অন কত 1886 অফ 28 অক্টোবর, 28 অক্টোবর 1886-এ এটা উন্মোচন করে দেওয়া হয় জনসাধারণের জন্য, জনসাধারণের সামনে, তারা সবাই এটা দেখতে পারে। ইট ওয়াজ আ সেন্টেনিয়াল গিফট, তার মানে এটা হচ্ছে সেঞ্চুরি হয়ে গিয়েছে যে ওদের, এটার জন্য হাজার বর্ষ শতবর্ষী হিসেবে একটা গিফট দিয়ে দেওয়া হয় ফ্রান্সের পক্ষ থেকে, ঠিক আছে। গিফট 10 ইয়ার্স লেট, আচ্ছা ঠিক আছে 10 বছর লেট। দ্য ফ্রিডম দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস ফর ইজ নট স্টেশনারি, তার মানে এটা বোঝানো হয় যে এই ফ্রিডমটা বা এই যে ইম্যান্সিপেশনটা, তারা যে স্বাধীনতাটা, ইন্ডিপেন্ডেন্সটা, দ্যাট দ্য স্ট্যাচু স্ট্যান্ডস, তার মানে স্ট্যাচু কী করে, ফর ইটস নট স্টেশনারি, মানে স্টেশনারি বলতে কোনো কিছু স্ট্যাটিক, যেটাকে মুভ করা যায় না, বোঝাচ্ছে যে এটা কোনো স্ট্যাটিক বা ফিক্সড কিছু না। তার মানে ওদের যে স্বাধীনতাটা এটা কখনো ফিক্সড কিছু মানে স্ট্যাটিক না, এটা মুভেবল, মানে কি বোঝাচ্ছে, মানে বোঝাচ্ছে যাতে তোমরা বুঝতে পারো যে আমেরিকার এভরিওয়ান ইজ ফ্রি, আমেরিকার সবাই যাতে ফ্রি এটা নিজে ফিল করতে পারে, এই জন্যই মূলত এই গিফটটা, ঠিক আছে। দ্য ব্রোকেন চেইন র্যাপড অ্যারাউন্ড হার ফিট, তার মানে তার পায়ে কি দেওয়া আছে, দেওয়া আছে ব্রোকেন চেইন, চেইন দেওয়া আছে, চেইনটা এবং কি ব্রোকেন করা, ব্রেক করা, এটা কি বোঝায় সবাই বুঝে গেছে অলরেডি। র্যাপড অ্যারাউন্ড হার ফিট স্টিকিং আউট ফ্রম দ্য বটম অফ হার রোপ, কি করে, তার যে চেইনটা কি দেখায়, সিম্বলাইজ করে, মানে বুঝায় সবাইকে যে হার ফ্রি ফরওয়ার্ড মুভমেন্ট, এখন থেকে সে আর কারো দ্বারা শিকলবন্দি নয়, এখন সে নিজে থেকে মুভ করতে পারবে, এখন থেকে সে নিজে থেকে মুভ করতে পারবে, সেটাই বোঝাচ্ছে। এনলাইটেনিং কি করে, দ্য ওয়ার্ল্ড পুরো পৃথিবীকে জানিয়ে দেয় যে উইথ হার টর্চ, একটা টর্চ হাতে আছে, খেয়াল করে দেখো, এই দেখো একটা টর্চ আছে, ঠিক আছে, এখানে একটা টর্চ আছে, সেই টর্চটা কি বোঝাচ্ছে, সেই টর্চটা কি বোঝাচ্ছে, সেই টর্চটা বোঝাচ্ছে যে সে এখন ফ্রি হয়ে গেছে অপারেশন থেকে এবং স্লেভরি থেকে, মানে অপারেশন বলতে কি, কোনো কিছু থেকে তাকে অনেক পীড়ন দেওয়া হচ্ছিল, তাকে অনেকভাবে দমিয়ে রাখা হচ্ছিল, ওই দমিয়ে রাখা অবস্থা থেকে সে ফ্রি হয়ে গেছে এবং সে একটা টর্চ দিয়ে দেখাচ্ছে যে আই এম ফ্রি নাও, আই ক্যান এনলাইটেন, মানে ইটস জাস্ট এনলাইটেনিং এভরিওয়ান। অ্যান্ড স্লেভরি, সে আর কারো দাসত্ব করবে না, সে এখন থেকে মুক্ত। দ্য স্ট্যাচুস অরিজিনাল টর্চ, তার মানে এই যে স্ট্যাচুটা, এটার যে অরিজিনাল টর্চটা was the first part constructed in 1876, তার মানে 1876-এ কি করা হচ্ছে, was the first part, এটাই হচ্ছে ফার্স্ট যে কনভার্ট করা হয়েছিল, হ্যাঁ। ইট ওয়াজ রিপ্লেসড বাই আ নিউ কপার টর্চ, কিন্তু এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে দেওয়া হয় একটা কপারের টর্চ দিয়ে, কপার দিয়ে বানানো একটা টর্চ দিয়ে চেঞ্জ করে দেওয়া হয়, কাভার্ড ইন 240K 24 ক্যারেট গোল্ড লিফ, হ্যাঁ 24 ক্যারেট গোল্ড লিফ দিয়ে এটাকে পরবর্তীতে চেঞ্জ করে দেওয়া হয় কবে, 1984 সালে, প্রায় 100 বছরের পাশাপাশি, হ্যাঁ 100 বছরের দিকে, প্রায় 100 বছর হয়ে যাওয়া যখন যায় তখন তারা এই টর্চটাকে চেঞ্জ করে দেয় 24 ক্যারেট গোল্ডের একটা লিফ দিয়ে এটাকে চেঞ্জ করে দেয়। দ্য টর্চ ইজ লাইটেন্ড, কি, দ্য টর্চ ইজ লাইটেন্ড বাই ফ্লাড লাইট, ফ্লাড লাইট বলতে বুঝো তোমরা যে ফ্লাড আমরা ক্রিকেট ম্যাচে দেখে থাকি, ফুটবল ম্যাচে যে ফ্লাড লাইট দিয়ে দেওয়া হয় যাতে অনেক আলোকিত করতে পারে এরকম কিছু, অ্যাট নাইট। দ্য অরিজিনাল টর্চ ইজ কারেন্টলি লোকেটেড ইন দ্য লবি অফ দ্য মনুমেন্ট, তার মানে এই যে মনুমেন্টটা বা এই যে ভাস্কর্যটা, এটা যে লবি আছে ওই লবিতে এখনও রাখা আছে, যে অরিজিনাল টর্চটা সেটা এখন রাখা আছে, লাইটটাই মেইন, লাইটটা বোঝাতে সবাইকে যে আই এম ফ্রি নাও, সো সেই জিনিসটাকে ওরা আবার স্মৃতিচারণ করার জন্য রেখে দিয়েছে, ঠিক আছে। অ্যাক্সেস টু দ্য টর্চ হ্যাজ বিন ক্লোজড সিন্স 1916, 1916-এ, ঠিক আছে, এটা ক্লোজ করে দেয়। অলরাইট, এরপর কি দেখতে পাচ্ছি, ফ্রম 28 অক্টোবর 2011 কি করা হলো, অন হার 125th অ্যানিভার্সারি, তার মানে স্ট্যাচুটার, দ্য স্ট্যাচু অফ লিবার্টি ওয়াজ অলসো নেমড লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ, তার মানে এটার একটা কি করে দেওয়া হলো, এবার একটা নতুন নাম দিয়ে দেওয়া হইলো, ঠিক আছে, ওকে বুঝলাম। পরবর্তীতে কি আসে, পরবর্তীতে দ্য ক্রেডিট,
এই যে এই ব্যাপারটা ঘটছে, এটা ক্রেডিট গোজ টু হোয়াট? ক্রেডিট গোজ টু আ সিরিজ অফ নিউ ওয়েভ কামস প্লেসড অ্যারাউন্ড হার টর্চ। তার মানে এটাতে আরও কিছু নিউ ওয়েভ অ্যাড করে দেওয়া হয়, যে ওয়েভগুলো হচ্ছে গিয়ে তার টর্চ থেকে বের হচ্ছে। সেভারাল অ্যামেজিং ভিউজ, তার মানে বেশ কিছু অ্যামেজিং অসাধারণ ভিউজ উইল বি জাস্ট আ ক্লিক অফ আ মাউস অ্যাওয়ে। তার মানে আরও কিছু অ্যামেজিং ভিউজ হচ্ছে গিয়ে মাউস অ্যাওয়ে থাকবে, তার মানে ওইখান থেকে অনেক ধরনের আলো, অনেক ধরনের ডিজাইন আমরা দেখতে পাই। অন ক্লিয়ার ডেজ, যেমন ক্লিয়ার ডে যখন থাকে, 3 ক্যামেরাস প্রোভাইড অবস্ট্রাক্টেড ভিউজ। অবস্ট্রাক্টেড নাকি অবস্ট্রাক্টেড বাধাপ্রাপ্ত, হ্যাঁ, আর আন বলতে বাধাপ্রাপ্ত নাই, ফ্রি ফ্রি ভিউ। তার মানে তারা কি দেখতে পারে, তারা হচ্ছে গিয়ে যখন ক্লিয়ার দিন থাকে, যখন দিনটা খুব একটা মেঘলা থাকে না, তখন কি হয়, 3টা ক্যামেরা থাকে, যে ক্যামেরাগুলো প্রোভাইড করে আনঅবস্ট্রাক্টেড ভিউ, মানে একটা খোলা ভিউ দেখতে পায় অফ সিনস ফার অ্যান্ড নিয়ার। ঠিক আছে, 2 ক্যামেরাস প্রোভাইড অ্যান আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ইন্টারেক্টিভ ভিউ। তার মানে আরও 2টা ক্যামেরা আছে, 2 ক্যামেরাস, সেগুলো কি করে, 2 ক্যামেরাস প্রোভাইড অ্যান আলট্রা ওয়াইড, একটা আলট্রা ওয়াইড ভিউ দেয়, ঠিক আছে, যেটা হচ্ছে গিয়ে অফ দ্য ফেমাস গোল্ডেন টর্চ। তার মানে ফেমাস গোল্ডেন টর্চের একটা খুব ভালো ভিউ দেয়, যেটা আমরা দেখতে পারি ওই মনুমেন্টটা থেকে। ওকে, দ্য রিমেইনিং ক্যামেরাস, আরও বেশ কিছু ক্যামেরা আছে, যে ক্যামেরা থেকে আমরা লুকস ডাউনওয়ার্ডস টুয়ার্ডস দ্য ক্রাউন অফ দ্য স্ট্যাচু অফ দ্য লিবার্টি। তার মানে সেটা থেকে আমরা কি দেখতে পাই, সেটা থেকে দেখতে পাই যে লুকস ডাউনওয়ার্ড টুয়ার্ড দ্য ক্রাউন, তার মানে ক্রাউনের, তার যে ক্রাউনটা আমরা দেখতে পাচ্ছি, সেই ক্রাউনের নিচের যে ভিউগুলো, সেগুলো আমরা দেখতে পাই ফ্রম অ্যানাদার ক্যামেরা। ঠিক আছে, আনাদার ক্যামেরা, যে ক্রাউনের, এই যে ক্রাউনগুলো, এই ক্রাউনের নিচে থেকে ভিউগুলো আমরা দেখতে পাই। ঠিক আছে, ও কোশ্চেন দেখি ফেলছো, অফ দ্য স্ট্যাচু অফ দ্য লিবার্টি, হার ফেস অ্যান্ড ট্যাবলেট শি ইজ হোল্ডিং। ঠিক আছে, সে যে ট্যাবলেটটা হোল্ড করতেছে অ্যান্ড হার ফেস, এই পুরোটা আমরা দেখতে পাই কোত্থেকে, একটা ক্যামেরা দিয়ে, যে ক্রাউনটা হচ্ছে গিয়ে ক্যামেরাটা ক্রাউনের নিচ থেকে। সো আ পার্সন ক্যান হ্যাভ অ্যাক্সেস টু দ্য ওয়েব ক্যামস লাইভ ফিড অফ দ্য স্ট্যাচু অফ লিবার্টি ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। তার মানে তুমি চাইলে তোমার ঘরে বসে চাইলে দেখতে পারো কি, এই পুরো স্ট্যাচু অফ লিবার্টির ফ্রম ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ। অলরাইট, চলো আমরা এবার এমসিকিউ সলভ করি। ইউ গাইজ স্টার্ট। এখানে প্রথমটা কি হবে, আমেরিকার ইন্ডিপেন্ডেন্স 1876 দেওয়া ছিল, 100 বছর পূর্তি, তো এখানে কি হবে 1776। আচ্ছা, সেন্টেনিয়াল বলতে কি বোঝায়, সেন্টেনিয়াল বলতে কি বোঝায়, সেন্টি আমি তোমাদের মাত্র বলছিলাম, সেটা কি ছিল, সেঞ্চুরি ছিল। বলো তাহলে কোনটা হবে, বলো সেঞ্চুরি হলে কোনটা হবে, এটা হবে হ্যাপেনিং ওয়ান্স ইন আ 100 ইয়ার, সেঞ্চুরি, শতবর্ষী বলছিলাম তোমাদের। আচ্ছা, এটা কি হবে, দ্য টেক্সট আনভেলিং, আনভেলিং বলতে কি বোঝায়, উন্মোচন করা বলছিলাম, উন্মোচন করা, উন্মোচন করে কি বোঝাবে, প্রেজেন্টিং দ্য স্ট্যাচু বিফোর অল, সবার কাছে উন্মোচন করা। আমি কি সময় দিচ্ছি, আই গেস দ্যাট ইজ মোর দ্যান এনাফ ফর ইউ পিপল। আচ্ছা, কোনটাকে তোমার হচ্ছে গিয়ে হোয়াট পার্ট অফ দ্য স্ট্যাচু ওয়াজ কনস্ট্রাক্টেড, সবাই জানো, সে আগে হচ্ছে গিয়ে ক্লাসে মাত্র বললাম যে টর্চটা আগে করা হয়েছিল। ঠিক আছে, হোয়াট ক্যান বি সি থ্রু দ্য লাস্ট মেনশন ক্যামেরা, মাত্রই বললাম লাস্ট ক্যামেরা দিয়ে কী দেখা যায়, লাস্ট ক্যামেরা দিয়ে ক্রাউন, লেডিস ফেস অ্যান্ড দ্য ট্যাবলেটটাকেও দেখা যায়। আচ্ছা, আনভেইল করা, আনভেইল করা কি, আনভেইল করা একটু আগে বলেছিলাম, আনভেইল করা কি, আনভেইল করা মানে কি, কোনো কিছু উন্মোচন করা, কোনো কিছুকে রিভিল করে দেওয়া, মানুষের সামনে নিয়ে আসা। আচ্ছা, সেভারাল অ্যাস্টনিশিং ভিউ উইল বি নাথিং বাট, এখন থেকে আমরা চাইলে ঘরে বসেই দেখতে পারবো, এখন থেকে চাইলে আমরা ঘরে বসেই দেখতে পারবো, যেটা আমরা ইউএসএ যাওয়া লাগবে না। ঠিক আছে, মাউস হবে, আমরা চাইলে ঘরে বসেই দেখতে পারি। এবার আসলো আমাদের অনেক পরিচিত একটা জিনিস, সেটা হচ্ছে লেক বৈকাল। চলো লেক বৈকাল নিয়ে কথা বলি। লেক বৈকালে এমন কি আছে যে লেক বৈকাল হচ্ছে কি আমাদের এই বইয়ে আসলো। লেক বৈকাল কি, লেক বৈকাল, হ্যাঁ, লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট, আচ্ছা এক মিনিট জাস্ট, ইয়া, লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট, তার মানে একদম গভীর, হ্যাঁ, অনেক বেশি গভীর, অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট এনশিয়েন্ট লেকস, তার মানে অনেকগুলো লেকস আছে, এই লেকসের মধ্যে এটা হচ্ছে এনশিয়েন্ট, এটা হচ্ছে বিগেস্ট,
এটা হচ্ছে ডিপেস্ট, ঠিক আছে। ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত কোথায়? ইট ইজ সিচুয়েটেড, এটা অবস্থিত অলমোস্ট ইন দ্য সেন্টার অফ এশিয়া, এশিয়ার একদম সেন্টারে অবস্থিত। মানে কোথায় অলরেডি বুঝে গেছে অনেকে। লেক বৈকাল কি? ইজ আ গাইগ্যান্টিক, তার মানে জাইগ্যান্টিক, অনেক বড় বোল, সেট অফ 445 মিটার্স অ্যাবভ দ্য সি লেভেল। তার মানে কি? এটা একটা বল সেট, এটা হচ্ছে সি লেভেল থেকে এত 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 উপরে। ওকে, দ্য গ্র্যান্ড এনর্মাস আনইউজুয়াল, তার মানে একটা বিশাল বড়, এনর্মাস বিশাল বড়, আনইউজুয়াল, ঠিক আছে। অ্যান্ড চার্মিং মিরাকল অফ নেচার, তার মানে এটা হচ্ছে একটা মিরাকল অফ নেচার। নেচারে কেন আমরা একটু পরে জানতে পারবো। মিরাকল অফ নেচার ইজ লোকেটেড ইন দ্য সাউথ অফ ইস্টার্ন সাইবেরিয়া, সাইবেরিয়া সবাই মোটামুটি জানো, রাশিয়ার ঠিক পাশে। ইন দ্য কি? বুরিয়াত অটোনমাস রিপাবলিক অ্যান্ড রিজন অফ রাশিয়া। তার মানে লেক বৈকালটা সবাই আমরা যেটা এক্সপেক্ট করছিলাম, এটা হচ্ছে গিয়ে রাশিয়া অ্যান্ড সাইবেরিয়া দুইটার সুপ কানেক্টেড একটা জায়গায়, ঠিক আছে। সাইবেরিয়াও রাশিয়ার একটা পার্ট ছিল, আমরা সবাই জানি যে সোভিয়েত ইউনিয়ন যখন ছিল, ঠিক আছে। আচ্ছা, অলরাইট, ঠিক আছে। দ্য লেক কভার্স 31,500 স্কোয়ার কিলোমিটার, তার মানে বিশাল বড় একটা জায়গা, বুঝতে পারতেছি। ইট ইজ 636 কিলোমিটার লং, মানে লম্বাটাও অনেক বেশি। অ্যান্ড অ্যান অ্যাভারেজ অফ 48 কিলোমিটার ওয়াইড, তার মানে এটার ওয়াইডটাও হচ্ছে 48 কিলোমিটার। ক্যান ইউ গেস কত বড় হইতে পারে তাহলে? ঠিক আছে। দ্য ওয়াইডেস্ট পয়েন্ট, মানে যেই পয়েন্টটা হচ্ছে সব থেকে বেশি ওয়াইড, সেটা হচ্ছে প্রায় 80 কিলোমিটারের মতো, মানে 80 কিলোমিটার একটা লেকের উইথ। ক্যান ইউ এক্সপেক্ট? আচ্ছা, দ্য ওয়াটার বেসিন, তার মানে এখানে ওয়াটারকে বেসিনের মতো কম্পেয়ার করা হচ্ছে, অকুপাইজ 5,557 স্কোয়ার কিলোমিটার, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গিয়ে বিশাল একটা জায়গা দখল করে রাখছে। অ্যান্ড কন্টেইন করে 23,000 কিউবিক কিলোমিটার হচ্ছে গিয়ে আমাদের অফ ওয়াটার, 23,000 কিউবিক কিলোমিটার। তার মানে ইমেন্স ওয়াটার সেখানে আমরা দেখতে পাই। which is about 1/5 of the world's reservation of fresh surface water, তার মানে পুরো পৃথিবীর যত ফ্রেশ ওয়াটার আছে তার 1/5 লেক বৈকালেই আছে। তার মানে এটা কতটা ইম্পর্টেন্ট, লেক বৈকাল পার্টটা কতটা ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইভেন আই রিমেম্বার when I was in class 10 অ্যারাউন্ড ভেরি ভেরি লং এগো, ওই সময় হচ্ছে লেক বৈকালটাকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে আমি পড়েছিলাম, ঠিক আছে। অলরাইট, এর পরবর্তীতে অ্যাভারেজ ওয়াটার লেভেল, তার মানে ওয়াটার লেভেলের যে অ্যাভারেজটা সেটা কি? ইজ নেভার হায়ার দ্যান এত মিটার, তার মানে এটা এর থেকে বেশি হাই হয় না। দ্য অ্যাভারেজ ডেপথ অফ লেক বৈকাল, তার মানে অ্যাভারেজ গভীরতাটা হচ্ছে 730 মিটার, 730 মিটার গভীর। ক্যান ইউ গ্যাস? হ্যাঁ, অনেক বেশি। অ্যান্ড ইটস ম্যাক্সিমাম ডেপথ ইজ দ্য 1620 মিটার, 1620 মিটার হচ্ছে গিয়ে এটার গভীরতা ম্যাক্সিমাম। ওকে, it would take about 1 year for all the rivers of the world to fill Boykal's basin, তার মানে এটা প্রায় it will take about 1 year, 1 বছর লেগে যাবে all the river of the world, পুরো পৃথিবীর সব রিভার যদি হচ্ছে একসাথে হয়ে লেক বৈকালকে পুনরায় ভরতে চায়, 1 বছর লেগে যাবে। and it would take 400 years, 400 বছর লেগে যাবে for all the rivers, streams and brooks নাও ফ্লোয়িং ইনটু সাইবেরিয়ান লেক সি টু দ্য সেম, তার মানে 400 বছর লেগে যাবে যদি হচ্ছে গিয়ে রিভার এগুলো যদি সাইবেরিয়ান সিতে এন্টার করতে যায়। মানে কত বড় গভীর, পুরো পৃথিবীর 1/5 মানে ফ্রেশ ওয়াটার সেখানে আছে, তুমি বুঝে নিতে পারো। অলরাইট, দেয়ার আর হট স্প্রিংস ইন দ্য সারাউন্ডিং এরিয়া, তার মানে হট স্প্রিংস ইন দ্য সারাউন্ডিং এরিয়া, ঠিক আছে। সারাউন্ডিং এরিয়াতে হট স্প্রিং পাওয়া যায় অফ লেক বৈকাল। দ্য কোয়ালিটি অফ দ্য ওয়াটার অফ দি স্প্রিংস, তার মানে এই যে ওয়াটারের কোয়ালিটিটা অফ দি স্প্রিংস ইজ এক্সিলেন্ট, মানে ওয়াটারের কোয়ালিটিটা কতটা ভালো সেটাই বোঝানোর জন্য মূলত এটা বলা হচ্ছে এক্সিলেন্ট ওয়াটার কোয়ালিটি। দ্য লেক কি করা হয়? লেক অ্যাক্ট করে অ্যাজ আ পাওয়ারফুল জেনারেটর অ্যান্ড বায়োফিল্টার প্রডিউসিং দিস ওয়াটার, তার মানে এই লেকটা হচ্ছে গিয়ে ওয়াটার প্রোভাইডের জন্য একটা বায়োফিল্টার হিসাবে কাজ করে, যেটা হচ্ছে প্রডিউস করে এই ওয়াটারগুলোকে, ঠিক আছে। বৈকাল ইজ আ স্টোরমি লেক, তার মানে বৈকাল হচ্ছে অশান্ত, শান্ত না, ঠিক আছে। এখানে অনেক বেশি স্টোরমি, তার মানে অনেক বেশি অশান্ত থাকে। অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম, অটামের সময় এটা সব থেকে বেশি স্টোরমি থাকে, সব থেকে বেশি অশান্ত থাকে, ঠিক আছে। দ্য উইন্ড ব্লোস ইন ভ্যারিয়াস ডিরেকশন, তখন বাতাস একদিকে যায় না, বাতাস ডিফারেন্ট ডিরেকশনে মুভ করে থাকে, এটা বলতেছে।
কোন সময়? অটামের টাইমে। দ্য ওয়েদার, এই যে ওয়েদারটা ডিপেন্ড করে বাতাসের উপরে। হ্যাঁ, আমরা সবাই জানি বাতাসের উপরে ওয়েদার ডিপেন্ড করে। ইফ ইট ইজ ব্লোয়িং ফ্রম দ্য নর্থ, যদি এটা উত্তর দিক থেকে এসে থাকে, দ্য ওয়েদার ইজ ব্রাইট অ্যান্ড সানি। তার মানে ওই লেকে যদি উত্তর দিকে বাতাস আসে তাহলে এটা ব্রাইট অ্যান্ড সানি থাকে। দ্য ওয়াটার অফ দ্য লেক লুক গ্রিন অ্যান্ড ডার্ক ব্লু, ওই সময় এটা গ্রিন হয়ে যায় অ্যান্ড ডার্ক ব্লু হয়ে যায়, তার মানে ফ্রেশ ওয়াটারের একটা ভিউ পাওয়া যায়। বাট ইফ দ্য উইন্ডস গেট স্ট্রঙ্গার, যদি বাতাসটা খুব একটা ভারী হয়ে যায়, যদি অনেক বেশি স্ট্রং হয়ে যায়, বাতাসের পাওয়ারটা যদি আরেকটু বেড়ে যায়, বৈকাল টার্নস ব্ল্যাক, ব্ল্যাক হয়ে যায় রিভারটা। বুঝতে পারতেছো? ওয়েভস রাইজিং হাই উইথ হোয়াইট ক্রিটস, তার মানে হচ্ছে গিয়ে হোয়াইট ক্রেস দিয়ে এটা হচ্ছে ওয়েভসগুলো খুবই খুবই উপরে উঠে যায়। দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল, এটা একটা এক্সেপশনাল ভিউ দেয়। ঠিক আছে, চলো এবার আমরা কিছু এমসিকিউ সলভ করি। আমরা যেগুলো ক্লাসে বলতেছি সেখান থেকেই সব কিছু পেরে যাচ্ছি। তারপরও ওকে, লেক ব্রুক বলতে কি বোঝায়? ব্রুক বলতে বোঝা হচ্ছে স্মল স্ট্রিম, মানে স্মল ব্রুক বলতে কি বোঝাচ্ছে আমরা? যদি স্মল যে একটা স্ট্রিম থাকে, স্মল যে স্রোত থাকে, সেটাকেই বোঝানো হচ্ছে। আচ্ছা, ইন দিস প্যাসেজ দ্য ফ্রেজ হোয়াইট ক্রেস্ট বলতে কি বোঝানো হচ্ছে? হোয়াইট ক্রেস্ট বলতে কি বোঝাচ্ছে? যে ওই যে উপরে একটা হোয়াইট থাকে, যে এইটাই জাস্ট হোয়াইট টপ। এখানে হোয়াইট ক্রিম হবে না, হোয়াইট ফিদার হবে না, ঠিক আছে? হোয়াইট টপ মানে পানির সাদা থাকে, উপরে একটু সাদা হয়ে যায় কালো পানির মধ্যে। মিরাক্কেল অফ নেচার, মিরাক্কেল অফ নেচার বলতে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে ইন দ্য প্যাসেজ ওয়ান্ডারফুল ক্রিয়েশন, এটা জানি সিনারি, এটা হবে না, হট স্প্রিং হবে না, ওয়ান্ডার অফ ক্রিয়েশন অফ নেচার, নেচারাল ওয়ান্ডারফুল ক্রিয়েশন। লেক বৈকাল ইজ ড্যাশ মিটার অ্যাবভ দ্য সি লেভেল, এটা ক্লাসে বলছিলাম, বলো তো এটা কত হবে? 445, এটা একদম প্যাসেজ থেকে জাস্ট 1 মিনিটে পেরে যাবো দেখার সাথে সাথে। দ্য লেন্থ অফ দ্য লেক, লেকের লেন্থ কত? লেকের লেন্থ কত? লেকের লেন্থ হচ্ছে 636 মিটার। অনেকেই ভুলে এই কিলোমিটার থেকে দাগিয়ে দিবা, না, 636 মিটার। হাউ মাচ ওয়াটার ক্যান দ্য লেক কন্টেন, এখানেও বলা ছিল, এটা পুরোপুরি জাস্ট প্যাসেজ থেকে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে 2-3,000, রাইট? 2-3 এরপর 1000 কিউবিক কিলোমিটার, 2-3,000 কিউবিক কিলোমিটার, 2-3 1000, ঠিক আছে। দ্য ওয়াটার অফ লেক বৈকাল কি? এটাও বলা ছিল, বলো তো কি ছিল? সেটা ছিল যে ওয়াটারটা হচ্ছে খুবই ফ্রেশ। অলরাইট, সো আমরা হচ্ছে গিয়ে এখন নেক্সট যে আমাদের ইউনিটটা সেটা পড়বো, আনকনভেনশনাল জবস। এখানে যে ইম্পর্টেন্ট ইউনিটগুলো, লেসনগুলো, সেগুলো আমরা দেখতেছি, চলো। সো ফার্স্ট অফ অল আমরা কিছু উইয়ার্ড সর্ট অফ জবস দেখতে পাচ্ছি। সো দিস ইজ ভেরি নর্মাল দ্যাট উই নো। কনভেনশনাল জবস মানে গতানুগতিক জব, যেগুলো হচ্ছে আমরা অফিসে বসে, ডেস্কে বসে করে থাকি, সেগুলো। আর আনকনভেনশনাল জব বলতে যেগুলো হচ্ছে গতানুগতিক না, মানে একটু ইররেগুলার, যেগুলো আমরা আমাদের প্যাশন হিসেবে অথবা লেটস সে ফর মানে মানিটাকে অ্যাসাইড রেখে আমরা হচ্ছে করে থাকি, সেগুলো হচ্ছে আনকনভেনশনাল জব, যেগুলো আমরা জাস্ট করে আমাদের নিজস্ব যে প্যাশনটা সেটাই দেখাতে পারি, নট লাইক সর্ট অফ রেগুলার থিংস, রেগুলার জবস, অফিস ডেস্ক বা বিজনেস, সেগুলোর বাইরে, ঠিক আছে। এই যে একটা জব দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে গার্ডেনিং করতেছে। সো গার্ডেনিং হচ্ছে গিয়ে খুব বেশি আমরা কেউই নিজের লাইফে ড্রিম হিসেবে দেখি না, বাট আউট অফ প্যাশন, আউট অফ আওয়ার ইমোশন আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। অলরাইট, চলো শুরু করি। I know you will wonder if I say the best thing that ever happened to me was when I left my last job. আচ্ছা, সো এটা আমাদের প্যাসেজে বইয়ের একটা পার্ট, আমরা বইয়ের মধ্যে থাকতেছি, যেখানে বইয়ে বলা হচ্ছে যে সে তার জব ছেড়ে দিছে এবং এটা তার কাছে সব থেকে বেশি আনন্দের। Why is that so? I was a desk clerk, দেখো অফিস জব, ডেস্কে বসে যে কাজ করতো ইন অ্যান অফিস। বাট বিলিভ মি, আই নেভার লাইকড মাই জব, মানে এই যে অফিসে বসে একটা বোরিং কাজ করতেছে, গতানুগতিক কাজ করতেছে, এই কাজটা তার খুব একটা ভালো লাগতো না, ঠিক আছে। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক, অফিসে বদ্ধ হয়ে থাকা, অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন, সারাদিন কম্পিউটারের সামনে বসে, টেলিফোনের সামনে বসে বদ্ধ অবস্থায় থাকা, এবং এই কাজটা কখনো তার কাছে মনে হয় না দ্যাট ক্যান বি ইন্টারেস্টিং, এটাই বলতেছে। সো আফটার 2 years or so, 2 বছর জব করার পরবর্তীতে, 2 বছর পরে গিয়ে আমি সিদ্ধান্ত নেই টু লিভ, ছেড়ে দেওয়া মাই জব, দো আই হ্যাড আ
good salary. Even though he used to get a good salary, he left the job because he did not enjoy working that. ঠিক আছে, এটাই বলতেছে। Now I am the owner of a nursery. একটু আগে দেখলাম না, একটা নার্সারিতে সে ওনার। আচ্ছা, কেন সে এত টাকার পাইতো, কম্পিউটারের সামনে বসে থাকতো, সেটা ছেড়ে দিয়ে সে এখন নার্সারি ওন করে কেন, একটু দেখবো আমরা। প্ল্যান্টিং সিডস, budding, grafting, taking care of saplings, cleaning the flower beds and spending time with trees are different parts of my full-time job. তার মানে সে এখন সিডসকে প্ল্যান্ট করে থাকে, বাডিং করে থাকে, গ্রাফটিং করে থাকে, টেকিং কেয়ার অফ স্যাপলিং, তার যে কি বলা হয় গাছের যে একদম ছোট অবস্থা থাকলে যেটাকে বলা হয় সেগুলোকে টেকিং কেয়ার করা নার্সারিতে, সেটাই হচ্ছে তার সব থেকে পছন্দের। ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, তার মানে ফ্লাওয়ারের যে বেডগুলো থাকে সেগুলোকে তার ক্লিন করাটা এখন তার সবচেয়ে পছন্দের একটা কাজ হয়ে গেছে। এবং এটাই স্পেন্ডিং টাইম, সময় অতিবাহিত করা তার ট্রিজদের সাথে, তার গাছপালার সাথে, এটাই এখন তার জন্য একটা ফুল টাইম জব হিসাবে পরিণত হয়েছে। কি হয়, সে স্টার্ট করে তার ওয়ার্ক ভেরি আর্লি, একদম সকাল সকাল সে তার কাজ শুরু করে। ইন সামার, সে সামারের সময় কি করে, আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30, 5:30টায় সে তার ঘর থেকে বের হয়ে যায়, আর্লি ইন দ্য মর্নিং, যেটা সে কখনো তার অফিস ডেস্ক হইলে যে জীবনেও করতো না। কারণ নাও শি ইজ ওয়ার্কিং শি ইজ ওয়ার্কিং হাউ, থ্রু হিজ প্যাশন, জাস্ট প্যাশন, থ্রু হার প্যাশনের থ্রুতেই সে কাজটা করতেছে। সো আলটিমেটলি অফিস ডেস্কে এবং এটার মধ্যে একটা বিগ ডিফারেন্স আমরা খেয়াল করতে পারতেছি বাই হার ওয়েকিং আপ আর্লি। বাট ইন উইন্টার, শীতকালে কি হয়, নট আনটিল অ্যাবাউট 7 আই হ্যাভ স্মল হাট ইন মাই নার্সারি, সে হচ্ছে তার নার্সারিতে একটা স্মল হাট বা একটা বাসস্থান যেখানে সে বাস করতে পারে সেটা বানিয়ে রেখে দিয়েছে। দেয়ার ক্যান নট বি এনি মোর প্লেজার, তার মানে এর চেয়ে বেটার হ্যাপিনেস আর সে এক্সপেক্ট করে না ফর মি দেন ওয়েন আই সি দ্য মুন ফ্রম দেয়ার অ্যান্ড আই ওয়াক থ্রু দ্য ট্রিজ ইন দ্য সফট মুনলিট নাইট, তার মানে সে যখন তার নিজস্ব নার্সারিতে বসে চাঁদ দেখতেছে অথবা ওই যে মুনলিট নাইটে সে যে হাঁটতেছে, এর চেয়ে বেটার তার কাছে আর কিছু হতে পারে না। ঠিক আছে, ফ্লাওয়ার গার্ডেনে বসে। নাও আই এম বিজি প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড টিম্বার, সে হচ্ছে আরও বেশি টিম্বার যে কাঠের সেগুলোতে সে আরও বিজি, সেগুলো ফোকাস করতে চাচ্ছে। অ্যাট মেডিক্লিনিক্যাল প্ল্যান্টস উইচ পিপল উইল বাই ফ্রম জুলাই, সে এখন চাচ্ছে যে এমন গাছগুলোকে প্ল্যান্ট করতে, সেই গাছগুলো যাতে হচ্ছে মেডিকেল সাপ্লাই দিতে পারে, কাঠের একটা ছোট একটা ঘাটতি পূরণ করতে পারে, সেগুলোই বলতেছে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দেম অল, প্রত্যেকটা সিজনই ডিফারেন্ট হয়, তাই না? একের পর এক সিজন আসে, গাছের ডিফারেন্ট ডিজাইন সব পাল্টিয়ে যায়, নতুন গাছই করতে হয়, অ্যান্ড তার কাছে এটা খুব এক্সাইটিং লাগে, ইটস নট বোরিং অ্যাট অল। শি ইজ চেঞ্জিং ডিফারেন্ট থিংস, আর সিজন ওয়াইজ তারকে অনেক ধরনের চেঞ্জেস নিয়ে আসতে হচ্ছে, তার স্লিপ হ্যাবিট থেকে শুরু করে গাছের যত্ন নেওয়ার ক্ষেত্রেও, এবং সে এটা খুব বেশি এনজয় করতেছে। ওয়েন আই কম্পেয়ার মাই প্রেজেন্ট ডেইজ, আমি যখন আমার বর্তমান ডেইসের সাথে উইথ মাই পাস্ট ডেইজ কম্পেয়ার করি, সে কি দেখতে পায়, আই সিম্পলি ক্যান নট আন্ডারস্ট্যান্ড, সে কতভাবে আমি এটা বুঝতে পারে না অথবা কম্প্রিহেন্ড করতে পারে না, হাউ আই কুড সার্ভাইভ ইন মাই প্রিভিয়াস জব। তার মানে সে বুঝাচ্ছে যে আমাদের রেগুলার, তোমাদের বইয়েরা কেন নিয়ে আসা হয়েছে, যাতে তোমরা হচ্ছে গিয়ে এই যে হেকনের জিনিসপাতিগুলো, বোরিং জিনিসপাতিগুলো, লাইক আই ওয়ান্ট টু বি এন ইঞ্জিনিয়ার, আই ওয়ান্ট টু বি আ ডক্টর, আই ওয়ান্ট টু বি আ অফিস ওয়ার্কার, ব্যাংকার, এই যে এই কাজগুলো আমরা করে থাকি, এর বাইরেও একটা দুনিয়া রয়েছে, যে দুনিয়াতে আমরা চাইলে অনেক বেশি এনজয় করতে পারি আমাদের কাজটা। ঠিক আছে, সে এটাই বোঝাচ্ছে। অনেকের কাছে টিচিং একটা প্রফেশন, আবার অনেক টিচিং ক্যান নট বি আ প্রফেশন, যে টিচার তার কাছে এই পড়ানোটাই এবং তাকে যে মানুষ দেখতেছে এটাই তার জন্য সব থেকে আনন্দের, সে কিছু জানাতে পারতেছে কাউকে। কিন্তু যে অনেকের কাছে এই টিচিংটা, হাউ ক্যান দিস বি আ প্রফেশন, রাইট? সো এই পুরো ব্যাপারটাই হচ্ছে গিয়ে পুরোপুরি ইটস অল অ্যাবাউট পারসেপশন, তুমি কীভাবে পারসিভ করতেছো। তো তোমাদের বইটা নিয়ে আসা এইভাবেই, যাতে তোমরা সব কাজকে গুরুত্ব দাও। কেউ গার্ডেনিংয়ে, নার্সারিতে কাজ করে এবং তাকে আমরা যে প্রায়োরিটি দিব না, বা তাকে যে আমরা বলবো হি ইজ আর্নিং লেস অর হি ইজ আর্নিং লেস, ওই সুযোগটা যাতে না আসে। He or she might be enjoying more than you can do ever. সে কি বলল, আই লাভ নেচার, তার মানে তার সাথে এই ব্যাপারটা খুব ভালোভাবে যায়। আই জাস্ট লাভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার, সে হচ্ছে ওপেন এয়ারে কাজ করতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যেটা সে তার ডেস্ক জবে পায়নি কখনো। আফটার অল দিস মান্থস ইন স্টাফি অফিস,
তার মানে ওই সারাদিন কম্পিউটার, ওই যে এই স্টাফ, এই পেপার, এইটা নিয়ে কাজ করো, তার থেকে সে এখন আউটসাইড ওয়ার্ল্ডে কাজ করে বেশি এনজয় করতে পারতেছে। গ্যাজেটস নেভার অ্যাট্রাক্ট মি, তার মানে তাকে এই ধরনের কম্পিউটার এগুলো কখনো তাকে অ্যাট্রাক্ট করে না, তাকে অ্যাট্রাক্ট করে কে? মুনলিট নাইট। অ্যান্ড পারহ্যাপস বলতে বোঝায় সম্ভবত, আচ্ছা, বা মেবি, পারসেপস বলতে বোঝায় মেবি, পারহ্যাপস বলতে বোঝায় মেবি অল দোস, আচ্ছা ঠিক আছে, পারহ্যাপস নেভার উইল, তার মানে কখনো এটা করবে না। আই এম নট ম্যারিড মানে বোঝাচ্ছে সে এখনো বিয়ে করেনি। আই ডু মাই ওন ওয়ার্ক, সে তার নিজস্ব কাজ নিজে করে থাকে। ইভেন কুক মাই ওন ফুড, সে তার রান্না বান্নাও নিজেরটা নিজে করে থাকে। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স, ডিপেন্ড অন একটা প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, একটু খেয়াল রাখো, ডিপেন্ড অন, ঠিক আছে, ডিপেন্ডের সাথে অলওয়েজ অন বসে, তার মানে সে অন্যের ওপর নির্ভর করে না, সে অন্যের ওপর ডিপেন্ড অন করে না, ঠিক আছে। ফর ওয়ার্ক উইচ আই মাইসেলফ ক্যান ডু, সে যেই কাজটা নিজে করতে পারে সেই কাজটা সে অন্যকে দিয়ে কখনো করায় না। সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্স ইজ, যে আমার কাজ আমি নিজে করব, আমার অন্য কাউকে লাগবে না। ওফেন অলওয়েজ মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড উইথ মি, তার মানে তার ফ্রেন্ডসরা সব সময় তার সাথে কি থাকে? বিরক্ত থাকে, অ্যানয়েড থাকে। আচ্ছা, কেন থাকে? দে সে আই শুড এঙ্গেজ আ মেইড, তার মানে নিজের কাজটা নিজে না করে একটা মেইড রাখতে পারো যে তোমাকে কাজে সহায়তা করবে, যেখানে হাউস হোল্ড কাজগুলো, তার মানে হাউস হোল্ড চোর্সগুলোকে মানে ছোটো ছোটো কাজ যেগুলো থাকে সেগুলোর জন্য আমরা মূলত একজন মেইডকে রাখি বা অ্যাপয়েন্ট করি, এটাই তার ফ্রেন্ডদের সাথে তার কমিউনিকেশন, ঠিক আছে। হাউস হোল্ড চোর্স। দে আর নট হ্যাপি টু সি মি ইন দিস রাস্টিক লাইফ, তাদের আমার এই যে রাস্টিক লাইফ বা এই যে একটু গ্রাম্য বা এই যে একটু মাটির সাথে থাকা, এই যে একটু আউটসাইড ওয়ার্ল্ড, এইগুলো তার খুব একটা ভালো লাগে না তার ফ্রেন্ডদের, তারা চায় যে সে হচ্ছে গিয়ে অফিস ডেস্কেই থাকুক। দে আর প্রফেশনাল, তারা হচ্ছে প্রফেশনাল, তারা অফিসে জব করে, প্রফেশন মেনটেন করে। দে আর্ন আ লট, আচ্ছা ভালো, তারা অনেক খুব আর্ন করে। মেবি মাচ মোর দ্যান হোয়াট আই ডু, বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর, এটাই সব থেকে ইম্পর্টেন্ট, যে নিজের কাজ নিজে করে এনজয় করতে পারাটা, এটা সবাই করতে পারে না। তুমি যখন কাউকে দেখবা যে হি মাইট আর্ন আ বিট আর আর্ন আ লট, বাট সে তার নিজের কাজে হ্যাপি না থাকলে সে কখনো তার ইনপুটটাকে 100% দিতে পারবে না, এটাই বোঝাচ্ছে। আমাদের অনেকেই আছে যারা হচ্ছে গিয়ে পড়াশোনা যখন করে, পড়াশোনার মাঝখানে তারা অনেক বোর ফিল করে, রাইট? এখন বোর ফিল করে, আরেক দল আছে যারা পড়াশোনার মাঝে বোর ফিল করলেও সে জানে যে এটা থেকে আমার ফিউচার বেনিফিটটা কী, এবং সে ওইটাকে মেনটেন করে পড়াশোনাটা কন্টিনিউ করে যায়। সো এটা অল অ্যাবাউট পারসেপশন। একই জিনিস, একই পড়া, আমাদের ব্রেন সবার মোটামুটি সেম, বাট আমরা হচ্ছে এফোর্টটা ডিফারেন্টলি দিই। একজন মনে হয় যে এটা আমার পরীক্ষার জন্যে, আর আমার সারা জীবনের জন্যে, দুইটা জায়গায় দুইটা পার্থক্য থেকে যায়। উইকেন্ডে কি হয়? উইকেন্ডে সবাই চিল করে। আই অফেন গো টু দ্য কান্ট্রি সাইড, সে আরও কান্ট্রি সাইডে চলে যায়, তার মানে তার নেচার যে ভালো লাগে, এটার একটা খুব ভালো এক্সাম্পল আমরা আবার দেখতে পেলাম, যে সে উইকেন্ডে কান্ট্রি সাইডে চলে যায়, মানে গ্রামের দিকে চলে যায়। সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডদের সাথে যায়। সামটাইমস অ্যালোন, সে তো যেহেতু একা ইন্ডিপেন্ডেন্ট, সে অ্যালোনও চলে যেতে পারে। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, তার মানে ওই যে গাছের যেগুলো ছোটো ছোটোই থাকে সেগুলোকে সে আলাদা করে কি করতে পারে, সে আবার সেগুলোকে আলাদা করে কালেক্ট করে ফেলে, যাতে তার নার্সারিতে সে নিয়ে আসতে পারে। আই হ্যাভ অ্যানাদার হবি, তার আরেকটা হবি আছে, কালেক্টিং স্ট্যাম্পস। এটা অনেক আগের যুগে, তখন হচ্ছে স্ট্যাম্পস দিয়ে আমরা কালেক্ট করতে, এবং স্ট্যাম্পস দিয়ে সে অনেক কিছু চিঠি চিঠি করতে পারতো। আচ্ছা, আই হ্যাভ আ রাশিয়ান স্ট্যাম্প ফ্রম দ্য পিরিয়ড অফ লেনিন যখন ক্ষমতায় ছিল, সেই লেনিন ক্ষমতায় থাকা অবস্থায় রাশিয়ান যে স্ট্যাম্পগুলো ছিল সেই স্ট্যাম্পগুলোও সে কালেক্ট করছে। অলরাইট, এটাই বোঝাচ্ছে। আই ডোন্ট ওয়াচ টিভি, তার মানে তার গ্যাজেট ভালো লাগে না, সে টিভি দেখে না, উইচ ইজ ভেরি রেয়ার নাওয়াডেজ। অলমোস্ট এভরিওয়ান হ্যাজ আ টিভি সেট দিস ডেজ, বাট আই ডোন্ট হ্যাভ এনি। হাউ ইজ দ্যাট? তার মানে তার কাছে টিভি নেই। সো এরকম খুবই উইয়ার্ড জিনিসপাতি দেখতে পাচ্ছি আমরা, যে এখনকার মানুষ টিভি ছাড়াও সে সার্ভাইভ করতে পারতেছে। দ্য অনলি প্রবলেম আই ফেস, তার মানে একটা অনলি প্রবলেম সে কি ফেস করে, ইজ আই ডু নট আর্ন এনাফ, তার মানে সে এনাফ আর্ন করে না, এনাফ মানি সে আর্ন করে না ইন অল সিজনস, কারণ বলছি সিজন ওয়াইজ তার বিহেভিয়ার চেঞ্জ হয়, সিজন ওয়াইজ সব কিছু চেঞ্জ হয়ে যায়। দ্য উইন্টার অ্যান্ড ইন দ্য মনসুন আর টু বিজি সিজনস, তার মানে দুইটা বিজি সিজন কি, উইন্টার অ্যান্ড মনসুন, বাট ইটস ওকে, তার খুব প্যারা নেই। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি, সে হয়তোবা খুব বেশি মানুষের মতো টাকা উপার্জন করে না, কিন্তু সে খুশি আছে। বাট অ্যাটলিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, তার যে এমপ্লয়িরা আছে, অ্যান্ড মাই সেলফ টু রান আ ডিসেন্ট লাইফ,
তার মানে কিছু মানুষের শখই থাকে যারা হচ্ছে জাস্ট সিম্পল থাকাটাই তার কাছে আনন্দের, তার কাছে এত লাক্সারিয়াস এত কিছু তার খুব একটা প্রয়োজন নেই। তো তার কাছে এই যে গার্ডেনিং করতেছে নার্সারি, তার কাছে এই সিম্পল থাকাটাই সবচেয়ে আনন্দের, সেটাই বোঝাচ্ছে। আই মাস্ট সে আই এম আ ভেরি হ্যাপি ম্যান, সে খুবই একটা হ্যাপি ম্যান, ঠিক আছে, সেটা আমরা বুঝতে পারতেছি, তার কোনো খুব একটা প্যারা রাখতেছে না, হোয়াট এভার হি অর শি হ্যাজ হি ইজ আ ভেরি হ্যাপি ম্যান। ওকে, আমরা এবার দেখি আরও কিছু উইয়ার্ড জবস, অড জব এখানে কী কী থাকতে পারে, ঠিক আছে, চলো দেখি ছবি না দেখে। হোয়াট টাইপ অফ জবস ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, তোমার কি ইচ্ছা? ইজ ইট আ হাইলি পেইড এনাফ অর হাইলি প্রোফাইল, হাই প্রোফাইল জব, হাই পেইড থাকবে, মানুষ সম্মান করবে, কনভেনশনাল বলতে বোঝাচ্ছে গতানুগতিক, নর্মাল, ঠিক আছে, নর্মাল, গতানুগতিক জবস মোস্ট পিপল লাইক, ইয়েস ইউ ক্যান হ্যাভ ইট, হ্যাঁ তুমি চাইলে এটা করতে পারো। ইট ইজ আ ম্যাটার অফ ইউর চয়েস অ্যান্ড ইম্পর্টেন্ট অফ ইউর ডিসিশন, বললাম না তোমার পারসেপশন, তোমার পারসেপশনটা কি, তুমি তোমার কোন জবকে তুমি কীভাবে নাও, তোমার কাছে এটাকে ভালো লাগে কি না, এগুলো সব কিছু ইম্পর্টেন্ট। অ্যাডভান্স, তোমার লাইফে অগ্রগতি করার জন্য এটা খুব প্রয়োজন। বাট হ্যাভ ইউ এভার থট অ্যান আদার টাইপ অফ জবস, দে আর কুল, যারা যেগুলো কুল, একটু ফানি, একটু এক্সাইটিং, ইভেন স্ট্রেঞ্জ অর উইয়ার্ড জবস ইউ নেভার নিউ এক্সিস্টেড, তুমি কখনো কল্পনাও করে না যে এরকম জব হইতে পারে। সেদিন একটা দেখলাম যে সমুদ্রে একটা লাইট হাউস ক্লিন করা এত হাই পেইড, কিন্তু এটা কনভেনশনাল জবস না, একদমই আনকনভেনশনাল জবস। সো এই যে আনকনভেনশনাল জবসগুলোতে মানুষ যে ইন্টারেস্টেড হইতে পারে, সেটাও হচ্ছে খুব একটা অবাক করার মতো বিষয়। Did you ever wonder who picks up the chewing gum left on the park bench, or who assesses whether a piece of furniture is comfortable enough, or who construct glass eyes? চলো এটা ভেঙে ভেঙে পড়ি। তুমি কি কখনো ভেবে দেখছো, ডিড ইউ এভার ওয়ান্ডার হু পিকস আপ দ্য চুইং গাম, আমি যে চুইং গামগুলো আমরা হচ্ছে গিয়ে আমাদের পার্ক বেঞ্চে ফেলে রেখে দেই, এগুলো কারা কালেক্ট করে? দে আর লিডার। হু অ্যাসেসেস, যে হচ্ছে পরিমাপ করে, যে হচ্ছে গিয়ে কাউন্ট করে, যে হচ্ছে গিয়ে ইভ্যালুয়েট করে, ঠিক আছে, যে হচ্ছে কোনো কিছু পরিমাপ করে। ওয়েদার আ পিস অফ ফার্নিচার ইজ কমফোর্টেবল এনাফ অর হু কনস্ট্রাক্ট গ্লাস আইস বল, মানে কোনো একটা কমফোর্টেবল কিনা একটা ফার্নিচার, এটা কে পরিমাপ করে দেখে? যে বানায় সেই তো। আচ্ছা, কনস্ট্রাক্ট আই বলস অর হু ফার্মস ওয়েস্টার্স ইন দ্য মিডল অফ দ্য ওশান, কে হচ্ছে গিয়ে ওয়েস্টার্স কালেক্ট করে নিয়ে আসে, বা কে ওয়েস্টার্স ফার্ম করে একটা সমুদ্রের মাঝখানে, কখনো ভেবে দেখছো? এগুলো কি একটা কনভেনশনাল জবস? একদমই না, এগুলো সবগুলো হচ্ছে আনকনভেনশনাল জবস। These are all odd, একটু weird, একটু unexpected, একটু wild, একটু unconventional, হ্যাঁ conventional হইলে একটু unconventional, strange or just plain weird jobs, এক কথায় বললেই হয় ভাই এটা weird jobs, এটা ক্যারিয়ার, হ্যাঁ একটা ডিফারেন্ট সর্ট অফ জবস, এগুলো হচ্ছে গিয়ে তারা পার্সিউ করে থাকে। দে আর নট ইয়োর ট্র্যাডিশনাল ক্যারিয়ার চয়েসেস, তার মানে এই চয়েস এগুলোকে আমরা হচ্ছে চয়েস করে থাকি না আমাদের ক্যারিয়ারে, বাট সামবডি আউট দ্যাট ডাস, তুমি হয়তো করো না, বাট মানুষ তো করে, এবং করে বলেই তোমার কাছে এগুলো খুবই নর্মাল লাগে, কিন্তু তোমার লাইফে এগুলো খুবই ইম্পর্ট্যান্ট। তুমি খেয়াল করে দেখো যে মানুষ ময়লা কালেক্ট করতেছে, আমাদের সে যদি না আসে একদিন, তার কী অবস্থা হবে? তোমার করতে হবে। সেরকম অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে কি আনকনভেনশনাল, বাট দ্যাটস আ ভেরি ইম্পর্ট্যান্ট, অ্যান্ড there are some people who might enjoy doing this sort of things, or there might be people যারা হচ্ছে কি টাকার জন্য এই কাজটা করে থাকে, different things, but these unconventional jobs are really important in our society, ঠিক আছে, gets paid for it and enjoys life like anybody else, ঠিক আছে। there are hundred of jobs, এরকম হাজারো জব থাকতে পারে, কয়েকশো জব থাকতে পারে, travel less, take a vessel by, you have to decide on several question, কিছু কোশ্চেন তোমার এখানে ডিপেন্ড করবে। ওকে, তো আমাদের এখন নেক্সট যে লেসনটা বা ইউনিটটা সেটা হচ্ছে ড্রিমস, চলো ড্রিমস স্টার্ট করি। আচ্ছা, ফার্স্টে একটা ডায়লগ দিতে পারছি, ডায়লগ কি হচ্ছে, শান্তা ওয়াজ চ্যাটিং উইথ ওয়ান অফ আর ফরেন ফ্রেন্ডস, তার মানে তার একটা ভিনদেশি ফ্রেন্ড যার সাথে হচ্ছে সে চ্যাট করতেছিল। আচ্ছা, জেনি রেড দ্য ডায়লগ, চলো আমরা ডায়লগটা পড়ি, দেখি কী হয় এখানে। জেনি শান্তাকে আস্ক করলো, তার ফরেন ফ্রেন্ড শান্তাকে আস্ক করলো, শান্তা হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার, তোমার ফিউচারের জন্য ড্রিমটা আসলে কি? শান্তা বলল, টু বি আ গুড হিউম্যান বিং, তার মানে তার ফার্স্ট ইচ্ছা হচ্ছে সে একটা ভালো হিউম্যান বিং হতে চায় ফার্স্ট, অ্যান্ড দেন ওয়ার্ক ফর মাই কান্ট্রি, তার মানে সে তার দেশের জন্য কাজ করতে চায়। নো ম্যাটার ওয়েদার আই বিকাম আ সোশ্যাল ওয়ার্কার, একটা আর্টিস্ট আর আ প্রফেশনাল, সে যেখানেই যাক না কেন তার মেন প্রায়োরিটি তার দেশের জন্য কাজ করা, সে তার দেশের জন্য কাজ করতে চায়, এটা শান্তা বলল।
জেনি শুনে একটু অবাক হলো, ওয়াও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট, আমি তোমার এই যে থটটা বা এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, তার মানে খুবই তোমার যে ভ্যালু প্রোভাইড করি। বাই দ্য ওয়ে শান্তা, ডাজ এনিওয়ান ইন্সপায়ার ইউ? তুমি যেটা বললা তোমার এই ড্রিমের পেছনে বা তোমার যে গোলের পেছনে, এমন কি কেউ আছে তোমাকে ইন্সপায়ার করে? শান্তা বলল, ডেফিনেটলি, সার্টেইনলি, সার্টেইনলি বলতে শিওরলি, এখানে কেউ না কেউ আছে। আই এম অলওয়েজ ইনফ্লুয়েন্সড, তার মানে আমি প্রভাবিত হই বাই দ্য গ্রেট পার্সোনালিটিস, তার মানে কিছু গ্রেট পার্সোনালিটিসের দ্বারা প্রভাবিত হই ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড। শুধু আমাদের কান্ট্রি না, আমাদের কান্ট্রির বাইরেও যারা আছে তাদের দেখে আমি এটা দ্বারা একটু প্রভাবিত হয়েছি। ওয়েনএভার, যখনই আই রিড দ্য বায়োগ্রাফি, তার মানে বায়োগ্রাফি বলতে কোনো একটা মানুষের জীবন, আত্মজীবনী যখন আমি পড়ি, তখন কি হয়, অফ গ্রেট পিপল আই ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হাউ দেয়ার ড্রিমস কুড হেল্প দেম টু বি হোয়াট দে হ্যাভ বিন। এই যে তারা এত বড় কিছু হয়েছে এবং এটা হওয়ার পিছনে সব থেকে বড় প্রভাব কে ফেলছে? তাদের ড্রিম সব থেকে বেশি প্রভাব ফেলছে। আমরা সবাই মার্টিন লুথার কিং নাম শুনছি, তারপর হচ্ছে গিয়ে অনেক বড় বড় মহাত্মা গান্ধী, তাদের কথা শুনেছি। তারা প্রত্যেকেই কোনো একটা ড্রিম, কোনো একটা অবজেক্টিভ নিয়ে তারা এই কাজটা করেছে এবং তারা আজকে সবার কাছে সমাদৃত হয়েছে তাদের এই কাজগুলোর মাধ্যমে, এই ড্রিমের মাধ্যমেই। উড ইউ প্লিজ টেল মি অ্যাবাউট সাম অফ ইউর ফেভারিট ড্রিমার্স, যারা হচ্ছে তোমাকে ইন্সপায়ার করেছে, তাদের নিয়ে বলবা? শিওর, চলো আমরা দেখি কি হয়। সবার আগে আমরা একজন ইন্সপায়ারিং, একজন অ্যামেজিং একজন মহিলাকে নিয়ে কথা বলবো। সে হচ্ছে প্রীতিলতা, যে হচ্ছে গিয়ে আমাদের প্রীতিলতা ওয়াদ্দেদার। আমরা মোটামুটি তার সম্পর্কে জানি, মানে এটা যখন বলতেছি আমার নিজেরও গুজবাম্পস হচ্ছে, কাজ আমি তার সম্পর্কে পড়েছি অ্যান্ড শি ইজ অ্যান অ্যামেজিং ওমেন, রাইট? চলো দেখি প্রীতিলতা ওয়াদ্দেদার সে কি করছে। সে হচ্ছে ওয়াজ বর্ন ইন চিটাগাং, সে চিটাগাংয়ে বর্ন হয়েছে অন 5th May 1911। চিটাগাংয়ের তো অনেক মানুষ আছে, চিটাগাংয়ে অ্যাকচুয়ালি অনেক ভালো ভালো মানুষের জন্ম হয়েছে। আমাদের বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তার বাসাও কিন্তু চট্টগ্রামের, ঠিক আছে? ওকে, শি ওয়াজ আ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার মানে সে একজন মেধাবী, একজন ছাত্র ছিল, ঠিক আছে? স্টুডেন্ট, ছাত্রী অফ ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চিটাগাং, মানে চিটাগাং সে পড়াশোনা করছে। অ্যান্ড ইডেন কলেজ ঢাকা, সে ঢাকায় এসে ঢাকার ইডেন কলেজ, ঢাকা ইউনিভার্সিটির ঠিক সাথেই সেখানে সে পড়াশোনা করেছে। শি গ্র্যাজুয়েটেড ইন ফিলসফি, সে হচ্ছে ফিলসফি নিয়ে পড়াশোনা করেছে। হ্যাঁ, ফিলসফি নিয়ে সে পড়াশোনা করেছে। কোথায়? উইথ ডিস্টিংশন ফ্রম বেথুন কলেজ ইন কলকাতা, এবং সে কলকাতাতেও পড়াশোনা করেছে, ঠিক আছে? ডিস্টিংশন পাওয়া। In her college days, প্রীতিলতা was an activist in the anti-British movement. প্রীতিলতার এইখানেই মেইনলি আসে, সে হচ্ছে গিয়ে একজন অ্যাক্টিভিস্ট ছিল। সে বাকি ওয়েমেনদের থেকে এক্সেপশনাল ছিল, কারণ ওই সময় যখন আমাদের সোশ্যালি ওয়েমেনরা এত অ্যাকসেপ্ট হয়নি, সেই সময়ও প্রীতিলতা ওয়াদ্দেদার একজন ব্রিটিশদের এগেইনস্টে গিয়ে যে একটা কাজ করবে এবং দেশকে স্বাধীন হওয়ার পিছনে তার যে হাত থাকবে, এটা খুবই মানে আনইম্যাজিনেবল ছিল এবং সেই কাজটা করেছে। অল থ্রু হার লাইফ, সে তার সারা জীবন ধরে সে ড্রিম করেছে দুইটা জিনিসের। একটা হচ্ছে আ সোসাইটি যেখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন থাকবে না, অ্যান্ড আই বিলিভ তার এই ড্রিমটা আজকে সত্যি। আজকে 2024-25 সালে এসে আমরা হচ্ছে গিয়ে অ্যাটলিস্ট জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে আমাদের দেশে কখনো আর আগের মতো দেখা যায় না। তো ইয়া, শি হ্যাড আ ড্রিম অ্যান্ড শি পারসুয়েড দ্য ড্রিম, শি ট্রাইড টু পারসুয়েড দ্য ড্রিম, যেটা আজকে সত্যি। এবং এটা আজকে সত্যি হওয়ার পিছনে সবথেকে বড় হাত এরকম মহিষী নারীদের রয়েছে। আচ্ছা, অ্যান্ড হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল, তার যে মাতৃভূমি, এই মাতৃভূমিটা একদিন না একদিন ব্রিটিশ থেকে ফ্রি হবেই, এবং তার এই ড্রিমও সত্যি হয়েছে। সো শি ডিসাইডেড টু ফাইট এগেনস্ট দ্য ব্রিটিশ রুলস, তো ব্রিটিশ যে রুলটা সেটার এগেনস্টে সে ফাইট করা শুরু করে দিয়েছে। হ্যাঁ, প্রিপোজিশন। সুন আফটার, কিছু মুহূর্ত পরপরই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার অফ নন্দনকানন অপর্ণচরণ স্কুল, তার মানে সে হচ্ছে গিয়ে হেড টিচার হয়ে যায় ওই সময়ে, একজন মহিলা। ওকে, আচ্ছা, ইন চিটাগাং। গ্র্যাজুয়ালি, তার মানে ধীরে ধীরে কি করলো? ধীরে ধীরে সে ইনভলভ করলো তার নিজেকে, ইনভলভ করলো ইন সূর্য সেনস আর্মড রেজিস্ট্যান্স মুভমেন্ট, তার মানে সে নিজেকে সূর্য সেনের যে আর্মস রেজিস্ট্যান্স মুভমেন্ট ছিল সেখানে সে নিজেকে, মানে সূর্য সেন সম্পর্কে সবাই জানো, সূর্য সেনের যে আর্ম দিয়ে হচ্ছে গিয়ে যখন হামলা করবে, সেটাকে রেজিস্ট্যান্স করবে, এটার সাথে সে যুক্ত হয়ে যায় ওই সময়। সূর্য সেন ওয়াজ আ ফেমাস সবাই জানো মোটামুটি অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। তার হচ্ছে গিয়ে এটা ছিল হচ্ছে গিয়ে একটা, যেখানে আমরা ব্রিটিশদের এগেইনস্টে কাজ করবে, সেটার অ্যান্টি ব্রিটিশ একটা মুভমেন্ট ছিল।
অর্গানাইজার অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ইন চিটাগাং এরিয়া অ্যাট দ্যাট টাইম, মানে চিটাগাংয়ে থেকে ব্রিটিশদের এগেনস্টে যে কাজ করা, ব্রিটিশদের এগেনস্টে গিয়ে তাদের দেশকে মুক্ত করার পিছনে যে হাত ছিল, ওইটার পিছনে সূর্য সেনের খুব বড় হাত রয়েছে। অ্যান্ড শি ইজ ফ্রম চিটাগাং, এবং সেই সাথে আমাদের হচ্ছে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারও একটা বড় রোল প্লে করে। দেখতে পাচ্ছি এখানে আমরা একটা ছবি, কিসের ছবি চলো দেখি। ইন 1932 কি হলো, সূর্য সেন প্ল্যান করলো একটা অ্যাটাকের অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। একটা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আছে, সেখানে সে অ্যাটাক করার প্ল্যান করলো। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন ফর ইটস নটোরিয়াস, মানে কুখ্যাত, নটোরিয়াস মানে কুখ্যাত, ঠিক আছে, কুখ্যাত কিছু সাইন অ্যান্ড ইটস এন্ট্রেন্স, তার মানে হচ্ছে গিয়ে এই দ্য ক্লাব ওয়াজ নোন, সবার কাছে পরিচিত কারণ কুখ্যাত ছিল। ডগস অ্যান্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড, তার মানে সেখানে বলা ছিল যে সেখানে ডগসরা এবং ইন্ডিয়ানরা অ্যালাউড থাকবে না, উইচ ইজ ভেরি ডিস্টার্বিং, বিকজ আমরাও তখন ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্ট সেটার একটা পার্ট ছিলাম। সো ওইখানে ওই ক্লাবে, ইউরোপিয়ান ক্লাবে কুকুরদের সাথে ভারতবাসীদের কম্পেয়ার করা হয়েছিল, যেটা ওই মোমেন্টে আমাদের জন্য, মানে চিটাগাংও তখন একটা পার্ট ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ ভেরি হিউমিলিয়েটিং ফর অল অফ আস। সূর্য সেন অ্যাসাইন কি করলো, প্রীতিলতা, তার মানে সে প্রীতিলতাকে অ্যাসাইন করেছে, তার মানে তাকে ওই জায়গায় নিয়োগ করেছে, তাকে ওইখানে নিয়োগ করেছে টু লিড আ টিম অফ এত ম্যান টু অ্যাটাক দ্য ক্লাব, এই ক্লাবে অ্যাটাক করার জন্য প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়োগ করা হয়েছে, ঠিক আছে। দ্য রেইড ওয়াজ সাকসেসফুল, এবং তারা যে অ্যাটাক করলো এই অ্যাটাকটা সাকসেসফুল হয়েছে, বাট প্রীতিলতা সে কি করলো, ড্রেসড অ্যাজ আ ম্যান, তাকে একটা ম্যান হিসেবে ড্রেস করা হয়েছে। এগুলো হচ্ছে তোমার এক্সট্রা ইনফরমেশন, এগুলো বলা হয় অ্যাপজিটিভ, এক্সট্রা ইনফরমেশন। হ্যাঁ, লেখার মধ্যে এগুলো নিয়ে আসলে লেখাটা দেখতে খুব সুন্দর লাগে। ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, তার মানে সবাই যদিও পারছে, বাট প্রীতিলতা ওয়াদ্দেদার সেখান থেকে বের হতে পারেনি। সে কমিটেড সুইসাইড, তার মানে সে, এটাই খুবই অবাক করার বিষয় যে সে হচ্ছে গিয়ে অন্যের হাতে না মরে সে নিজে সুইসাইড করে, যাতে সে ওই মানুষদের হাতে নিজের মৃত্যুটা না হয়। সুইসাইড কিভাবে, বাই টেকিং পটাশিয়াম সাইনাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, তাকে অ্যারেস্ট করা হবে না, তাকে পেইন দেওয়া হবে, তাকে অনেকভাবে টর্চার করে তার থেকে হচ্ছে তথ্য বের করে নিয়ে আসবে যে এই সূর্য সেন বা অন্যান্য সবার সম্পর্কে, এবং সেটা চায়নি, সে নিজে থেকেই সুইসাইড করে থ্রু পটাশিয়াম সাইনাইড, এবং আলটিমেটলি সে এখান থেকে মুক্ত হয়ে চলে আসে। শি প্রুভ দ্যাট ওয়েমেনরাও, সে প্রমাণ করলো যে ওয়েমেনরাও হচ্ছে গিয়ে একজন ম্যানের মতো, একটা পুরুষের মতো কাজ করার ক্ষমতা রাখে, যেটা অ্যাকচুয়ালি রাখে, বাট সেটা প্রমাণ করছে প্রীতিলতা ওয়াদ্দেদার। She also proved that women too needed to be prepared to sacrifice their lives for freedom from the British colonial rule, তার মানে যখন প্রয়োজন শুধু পুরুষরাই পারে না, ওয়েমেনরা কাজও করতে পারে, এবং যখন প্রয়োজন নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিতে পারে, জাস্ট টু সি তার দেশটা, তার মাতৃভূমিটা মুক্ত হয়েছে একটা হিংস্র হায়নার থেকে, সেটা মুক্ত করার পিছনেও এখানে দেখতে পাচ্ছি আমরা প্রীতিলতা ওয়াদ্দেদারের হাত রয়েছে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, এবং তার দুইটা ড্রিম ছিল, তার দুইটা ড্রিমই সত্য হিসেবে প্রমাণিত হয়। একটা ড্রিম কি ছিল, যে ফিমেলরা কাজ করতে পারে মেলদের মতো, যেটা সে পারছে, ফিমেলরা জীবন দিয়ে দিছে। সেকেন্ডলি কি ছিল, আমাদের ব্রিটিশ রুল থেকে মুক্ত হওয়া, সেটাও সত্যি হয়। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, দো শি কুডন্ট সি দ্যাট ডিউরিং হার লাইফ টাইম, সে তার জীবনে দেখতে পারেনি, বাট আসলে আমরা মুক্ত হইতে পারছি কোত্থেকে, ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে। সো আমরা হচ্ছে কি এখন চলো আমাদের সেকেন্ড যে ক্যারেক্টার তাকে নিয়ে কথা বলি। তাকে কেউ চিনো? আই গেস মোটামুটি সবাই চিনে থাকো, সে হচ্ছে আমাদের সবার প্রিয় জাহির রায়হান, তাই না? মুক্তিযুদ্ধের সময় সব থেকে বেশি যে আমাদের সহায়তা করেছিল থ্রু হিজ মুভিজ অ্যান্ড ক্যারেক্টার, সেটা ছিল জহির রায়হান। এখনও তার মুভি আমরা সবাই দেখে থাকি। তো জহির রায়হান ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড ফিল্ম মেকার্স অফ বাংলাদেশ। হ্যাঁ, সে বাংলাদেশের সব থেকে ট্যালেন্টেড যে ফিল্ম মেকার, মানে যদি এখনও লিস্ট করা হয় সবার আগে আমরা জহির রায়হানের নামই সবার আগে নিয়ে আসবো। ওকে, হি ওয়াজ বর্ন ইন 19 আগস্ট 1935, তার মানে 1935 সালের এবং 19 আগস্ট সে জন্মগ্রহণ করে। আচ্ছা, তারপরে হচ্ছে কোথায়, একটা ভিলেজ, সেটা কি মজুপুর ইন ফেনী, সে হচ্ছে ফেনী ডিস্ট্রিক্টে সে জন্মগ্রহণ করে। আচ্ছা, হি ওয়াজ অ্যান অ্যাক্টিভ ওয়ার্কার অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, তার মানে ভাষা, যে আমাদের ভাষা আন্দোলন হয়েছিল, সেই ভাষা আন্দোলনে জহির রায়হান একজন অ্যাক্টিভ ওয়ার্কার ছিল, সে ডিরেক্টলি ইনফ্লুয়েন্স করছে পুরো ব্যাপারটাকে। হি ওয়াজ ওয়ান অফ দ্য 10 স্টুডেন্টস টু গো আউট ইন প্রসেশন অন 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে 10 জন স্টুডেন্টরা যারা গিয়েছিল, তার মধ্যে জহির রায়হানও একজন ছিল, ঠিক আছে।
মানে আমরা তাকে মূলত মনে রাখি আমাদের মুক্তিযুদ্ধের অবদানের থ্রুতে। ডিসপাইট আ ব্যান অন সাচ অ্যাক্টিভিটিস ইম্পোজ বাই দ্য অথরিটিস। আচ্ছা, ওইখানে যে গিয়েছিল বাট সেটা ব্যান ছিল, সেটা অলরেডি সবাই জানো আই গেস। অ্যাজ আ রেজাল্ট হি অ্যান্ড মেনি আদার্স ওয়ার অ্যারেস্টেড অ্যান্ড টেকিং টু প্রিজন। তাদেরকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতার করার পরবর্তীতে তাদেরকে জেলখানায় নিয়ে যাওয়া হয়, অ্যান্ড জহির রায়হান জেলে যায় ওই সময়টাতে। রায়হান ওয়াজ অলসো প্রেজেন্ট অ্যাট দ্য হিস্টোরিক্যাল মিটিং অফ আমতলা। তার মানে একটা হিস্টোরিক্যাল মিটিং হয় যেটা হচ্ছে আমতলাতে, কবে 21 ফেব্রুয়ারিতে, এবং সে সেইখানেও প্রেজেন্ট ছিল। হি অলসো টুক পার্ট ইন ম্যাস মুভমেন্ট ইন 1969। 1969-এ যে আমাদের ম্যাস মুভমেন্টটা হয়, একটা গণ অভ্যুত্থান যে আমাদের হয়, আমরা সবাই গণ অভ্যুত্থানের সাথে এখনো পরিচিত আছি সবাই, ওই গণ অভ্যুত্থানেও উনি একটা রোল প্লে করে এবং হি ওয়াজ দেয়ার টু। হি জয়েন দ্য লিবারেশন ওয়ার। কখন? 1971। সে লিবারেশন ওয়ারে জয়েন করে 1971-এ। অল থ্রু হিজ লাইফ, সে তার সারা জীবন ধরে ড্রিমড অফ আ ডেমোক্রেটিক সোসাইটি, একটা গণমানুষের একটা সোসাইটি যেখানে সবার সম অধিকার থাকবে, সেটা ছিল জহির রায়হানের একটা স্বপ্ন, তার ড্রিম। সেটাও আজকে সত্যি, আজকে 2024 সালে সেটাও সত্যি। আ সোসাইটি দ্যাট উড এনশিওর ফ্রিডম অফ স্পিচ, যেখানে একটা ফ্রিডম অফ স্পিচ থাকবে, সেটা হচ্ছে তার একটা ড্রিম ছিল, যে তুমি যা ইচ্ছা যার সম্পর্কে সব কিছু বলতে পারো। যেহেতু সে মুভি বানাতো, তার জন্য এটা অনেক বড় একটা ইম্পর্টেন্ট নেসেসিটি ছিল, যাতে সে মুভিতে সে সব কিছুকে নিয়ে আসতে পারে, কারো দ্বারা বাধাপ্রাপ্ত না হতে হয়, সেন্সর বোর্ড যদি তাকে কোনোভাবে না করে না দেয়। হি হ্যাড মেনি ড্রিমস অ্যাবাউট আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি টু। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার একটা বেশ সুনাম রয়েছে, কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার কিছু বেশ বড় অবদান রয়েছে এবং তার কিছু ড্রিমস রয়েছিল, ঠিক আছে। হি মেড আ লেজেন্ডারি ফিল্ম, জীবন থেকে নেয়া সে একটা লেজেন্ডারি ফিল্ম বানায়, সেটা হচ্ছে বেসড অন ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমরা মোটামুটি জীবন থেকে নেয়া শুনছি আমাদের কমেন্ট বক্সে বা সব জায়গায়, জীবন থেকে নেয়া অনেক ইউজ করা হয় আমাদের। সো ওই ফিল্মটা আসলে তারই ছিল। ইট ওয়াজ আ প্রটেস্ট, একটা আন্দোলন ছিল, এগেইনস্ট দ্য অটোক্রেটিক, একজন অটোক্রেটিক গভর্নমেন্ট, মানে হচ্ছে গিয়ে যে হচ্ছে স্বৈরাচারের এগেইনস্টে কি ছিল, তার একটা আন্দোলন ছিল, দেন রুলিং আওয়ার কান্ট্রি, ঠিক আছে। আচ্ছা, দ্য ফ্যামিলি পোর্ট্রেট দ্যাট, ওই ফিল্মটা যেটা, দ্য ফ্যামিলি পোর্ট্রেট ইন দ্য ফিল্ম সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট ইস্ট পাকিস্তান, তার মানে ইস্ট পাকিস্তানকেও সে রিপ্রেজেন্ট করে তার ফিল্মে। দ্য ফ্যামিলি ওয়াজ রুলড বাই অ্যান অটোক্রেটিক, একজন স্বৈরাচার দ্বারা সে শাসিত ছিল ওই ফ্যামিলিটেরা, হু হ্যাড টু গো টু প্রিজন ফর হার কনস্পিরেসি, তার মানে সে যে কনস্পিরেসি করছে টু গেট আউট অফ দ্য স্বৈরাচার, সেই কারণে তাকে জেলে চলে যেতে হয়, সেটা ছিল ফিল্মের একটা সিন, ঠিক আছে। ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, তার মানে যখন মুক্তিযুদ্ধ চলে তখন কি হয়েছিল, দিস ফিল্ম ওয়াজ শোন আউটসাইড বাংলাদেশ, এবং মুক্তিযুদ্ধ চলাকালে এটা বাংলাদেশের বাইরে দেখানো হয়। সেলিব্রেটেড ফিল্ম মেকার্স লাইক সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক অ্যাপ্রিসিয়েটেড দ্য ফিল্ম, তারা প্রত্যেকে এই ফিল্মটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করছিল যখন হচ্ছে যখন এই মুক্তিযুদ্ধ চলতেছিল, তখন যখন বাংলাদেশের বাইরে সেটা দেখানো হচ্ছিল। এরপর কি হচ্ছিল, জহির রায়হান গেভ অল দ্য মানি, তার মানে সে যে মানিটা উপার্জন করেছিল টু দ্য ফিল্ম মেড টু দ্য ফ্রিডম ফাইটার্স ট্রাস্ট, তার মানে মুক্তিযুদ্ধ যে ট্রাস্ট ছিল তাদেরকে সে পুরো টাকাটা দিয়ে দেয়। বিসাইডস, এর পাশাপাশি সে কি করে, বিসাইডস হিজ গ্রেট ডকুমেন্টারি, তার একটা গ্রেট ডকুমেন্টারি ছিল অন পাকিস্তানি অ্যাট্রোসিটিস, কারণ পাকিস্তান যে কাজগুলো করেছিল তার এগেইনস্টে তার একটা গ্রেট ডকুমেন্টারি ছিল, স্টপ জেনোসাইড, হ্যাঁ, হেল্প ক্রিয়েট ওয়ার্ড সেন্টিমেন্ট ইন ফেভার অফ আর লিবারেশন ওয়ার, তার মানে তার একটা ডকুমেন্টারি ছিল, এখনও পেয়ে যাবে ইউটিউবে, যেটা ছিল স্টপ জেনোসাইড। সেটা সারা পৃথিবী জুড়ে আমাদের প্রতি মানুষের একটা সেন্টিমেন্ট বা একটা আগ্রহ বা একটা ইমোশন নিয়ে আসার জন্য সবথেকে বড় অবদান রেখেছিল, এবং জহির রায়হান ওয়াজ দ্য মেইন ক্যারেক্টার বিহাইন্ড অল অফ দিস। 30শে ডিসেম্বর 1971-এ কি হয়, সামওয়ান ইনফর্ম রায়হান অ্যাবাউট অ্যান অ্যাড্রেস সামওয়্যার অ্যাট মিরপুর, তার মানে কেউ একজন তাকে একটা অ্যাড্রেস জানায় যে মিরপুরে, ওয়্যার হি মাইট ফাইন্ড হিজ ব্রাদার, যেখানে সে তার ব্রাদারকে খুঁজে পাবে, তার মানে তার ব্রাদারটা হারিয়ে গিয়েছিল সেখানে। দ্য ফেমাস রাইটার শহীদুল্লাহ কায়সার, সবাই মোটামুটি তার নাম জানো, ইউটিউবে তার অনেক কিছু পেয়ে যাবা, সে অ্যাকচুয়ালি কী জন্য সে হারিয়ে গিয়েছিল এবং কী হয়েছিল না হয়েছিল সব কিছু দেওয়া আছে। হু হ্যাড গন মিসিং ফ্রম 14 ডিসেম্বর, 14 ডিসেম্বর থেকে মুক্ত হয়ে যায় যুদ্ধ। 14 ডিসেম্বর কী ছিল আমাদের বলো তো, 14 ডিসেম্বরে সে হারিয়ে যায় এবং তাকে ইনফর্ম করা হয় যে তুমি তাকে খুঁজে পেতে পারো, এবং সে মিরপুরে যায় একটা অ্যাড্রেসে তাকে খুঁজতে, বাট কাইসার ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড কিল্ড বাই দ্য পাকিস্তানি আর্মি অ্যান্ড দ্য লোকাল কোলাবোরেটার্স, তার মানে
কায়সার, শহীদুল্লাহ কায়সার যে লেখক, তাকে পাকিস্তানি আর্মিরা ক্যাপচার করে এবং লোকাল অথরিটি রাজাকার যারা তাদের হেল্প নিয়ে তাকে মেরে ফেলা হয়। Accordingly, Raihan left home to get his brother back, but he never returned, and that's the worst thing that সে তার ভাইকে খুঁজতে বের হয়ে সে নিজেই হারিয়ে যায় এবং তাকে আজও কখনো তার কোনো অ্যাড্রেস, সে কোথায় ছিল, কি হয়েছিল, আজও তা জানা যায়নি। সো জহির রায়হানকে আমরা হারিয়ে ফেলি ওই দিন। জহির রায়হানস ড্রিম ওয়াজ ফুলফিল্ড, বাট তার ড্রিমটা ফুলফিল হয়। হি কুড সি দ্যাট ইমার্জেন্স অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ। সে দেখতে পারে, তার ভাই দেখতে পারে না। সে একজন ইমার্জেন্ট বাংলাদেশকে দেখতে পায়, স্বাধীন বাংলাদেশ, যেটা হচ্ছে সব দেশ থেকে মুক্ত বাংলাদেশ, নিজের নামে পরিচয় বড় হবে, সেটা সে দেখতে পারে। যদিও হি ডিড নট গেট ব্যাক টু হিজ ব্রাদার, বা যদিও সে তার ভাইকে পায়নি। অ্যান্ড ইটস আ পিটি দ্যাট, এটা একটা খুবই স্যাড থিং যে তার ড্রিমার কুড দ্যাট দিস ড্রিমার কুড নট লিভ টু সি দিস ড্রিম কাম ট্রু। সে তার স্বপ্নটা সত্যি যে হয়েছে সেটাকে খুব বেশ সামনাসামনি দেখার সুযোগটা পাইনি। চলো আমরা একটু আমাদের এমসিকিউ সলভ করে ফেলি। কী কী ছিল এমসিকিউ তোমরা একটু ট্রাই করো। ফার্স্টে আমাদের কি ছিল? জহির রায়হান কোথায় জন্ম নেয়? এটা সবাই আমরা পিটে হয়ে পড়ছি, ফেলিতে আমি মাত্র বলছিলাম তোমাদের। আচ্ছা, সেকেন্ড কি ছিল? জহির রায়হান ওয়াজ আ হোয়াট? ফেমাস হোয়াট? সে একজন ফেমাস ফিল্ম মেকার ছিল। শহীদুল্লাহ কায়সার কি ছিল? শহীদুল্লাহ কায়সার কে ছিল? শহীদুল্লাহ কায়সার ছিল তার ব্রাদার। শহীদুল্লাহ কায়সার ছিল তার ব্রাদার, যেটাও আমরা জেনে গেছি। দ্য হিস্টোরিক্যাল ইয়ার্স, তার মানে যে ইয়ারগুলো মেনশন ইন দ্য প্যাসেজ বিয়ার টেস্টিমনি টু জহির রায়হান হোয়াট? জহির রায়হান কি ছিল? সে কি ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছেন? না। স্ট্রাইক নিয়ে? না। সে কি এনিমি? না। সে হচ্ছে গিয়ে তার হচ্ছে প্যাট্রিয়টিক ফিলিং ছিল, দেশের প্রতি তার ভালোবাসা ছিল, সেটা নিয়ে কথা বলা হচ্ছে। উইচ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেমোক্রেটিক, ঠিক আছে, ইউজড। তার মানে ডেমোক্রেটিকের সাথে গেলে কোনটা সবথেকে ভালো যাবে বলো তো? এখানে অটোক্রেটিক যাবে না, সিভিলিটি যাবে না, ললেসনেস আইন নাই যাবে না, রিপাবলিকান সব থেকে ক্লোজ চাই। জহির উইশড ফর হোয়াট? জহির উইশ করেছে একটা ফ্রি বাংলাদেশ, যেটা সব দেশ থেকে মুক্ত থাকবে। জহির ওয়াজ ইমপ্রিজেন্ট। জহির কেন ইমপ্রিজেন্ট হয়? কেন ইমপ্রিজেন্ট হয়? কারণ সে হচ্ছে গিয়ে হি ডেপিক্টেড অ্যাট পাকিস্তান, না। হি টুক পার্ট ইন দ্য ফ্রিডম ফাইট, না, এটার জন্য না। হি হচ্ছে গিয়ে কি করছিল? হি ওয়াজ অ্যান অ্যাক্টিভিস্ট অফ দ্য ম্যাস মুভমেন্ট, ঠিক আছে, এই জন্য সে হচ্ছে গিয়ে ইমপ্রিজেন্ট হয়। আর ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের সাথেও সে যুক্ত ছিল, সো এটাও বলা যেতে পারে চাইলে, ঠিক আছে, এটাও বলা যেতে পারে ল্যাঙ্গুয়েজ মুভমেন্টে ওই জন্য সে ইমপ্রিজেন্ট হয়। ওই জায়গায় অ্যারেস্ট করা হয়, বেসিক্যালি ইমপ্রিজেন্ট না, অ্যারেস্ট করা হয়। সো বেটার হচ্ছে কি নাম্বার সি। সো দেয়ার্স দ্যাট, আমরা হচ্ছে 3টা ইউনিট কভার করে ফেললাম আজকের ক্লাসে। আই গেস এগুলো যে মনে থাকে, তুমি এক্সাম হলে তোমার এই প্যাসেজটা পড়া লাগবে অবশ্যই, কারণ এমসিকিউর জন্য, বাট কোশ্চেন তুমি অনেক কিছুই খুবই ডিটেল ওয়েতে জেনে থাকবা, যেগুলো পরীক্ষার হলে সব থেকে বেশি হেল্প করে থাকবে, ঠিক আছে। উইথ দ্যাট উই এন্ড আওয়ার চ্যাপ্টার টুডে। সি ইউ অন নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে।